5 বছর পর নিজের ভালোবাসার মানুষের সামনে দাঁড়িয়ে আছে ফারহান। নিজের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে এসেছে সে, কিন্তু সে জানেই না যে মেয়েটা তার। মিতুও খুব অবাক হয় এত দিন পর নিজের ভালোবাসার মানুষকে দেখে। আর এটা দেখে আরো অবাক হয় যে ফারহান ওদের মেয়েকে কোলে নিয়ে ওর সামনেই দাঁড়িয়ে আছে। তাহলে কি সব কিছু জেনে গেল? না, আর ভাবতে পারছে না। অপলকে তাকিয়ে আছে দুজন দুজনের দিকে। কতক্ষণ এভাবে ছিল ওদের জানায়নি, কিন্তু ওদের ঘোর কেটে মিমির কথায়। ফারহাদ মিমি ওদের মেয়ে। মাম্মা, তোমাকে আমার প্রিন্স আঙ্কেলের কথা বলেছিলাম না, এই হল আমার প্রিন্স আঙ্কেল। মিতু এখনও চুপ করেই দাঁড়িয়ে আছে। ও কি করবে ভাবতেই পারছে না। তবে ও এটা খুব ভালো করে বুঝতে পেরেছে ফারহান এখানে সব জেনে নয়, না জেনেই এসেছে। কারণ ও জানলে এখানে আসতোই না। মিতুকে চুপ থাকতে দেখে ফারহান নিজেই আগে কথা বলল, কারণ ও চায় না সবার সামনে ওদের অতীত চলে আসুক। হাই, আমি ফারহান। মিমির কাছে নিশ্চয়ই আমার কথা শুনেছেন। ফারহান কথা শুনে মিতু খুব অবাক হলেও নিজেকে সামনে নিয়েই কথা বলতে শুরু করলো, কারণ ও নিজেও চায় না সবার সামনে কোনো সিন ক্রিয়েট করতে। হ্যাঁ, মিমির কাছে আপনার কথা অনেক শুনেছি। তা কেমন আছেন আপনি? ভালো আছি, তো আপনি কেমন আছেন? এই তো চলছে। মিতুর কথার মাঝখানে একজন সুদর্শন পুরুষ এসে ওদের সামনে দাঁড়ালো। মিমি তাকে দেখেই বাবাই বলে তার কাছে গেল। এটা দেখেই ফারহান যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। তার মানে মিতু সত্যিই নতুন করে নিজের জীবন সাজিয়ে নিয়েছে। ভেবেই একটা তাচ্ছিল্যের হাসি দিল ফারহান। ও আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতেই পারছে না, কিন্তু তবুও নিজেকে সামনে নিয়ে ওখানে দাঁড়িয়েই থাকলো। ফারহানের পাশে দাঁড়িয়ে থাকা ওর বন্ধু নয়ন বেশ বুঝতে পারছে ফারহানের মনের মধ্যে কি চলছে, তাই ও চাইছে যাতে তাড়াতাড়ি ফারহানকে এখান থেকে নিয়ে যেতে পারে। তারপর সবাই মিলে মিতুকে কেক কাটতে নিয়ে গেল। এভাবেই অনুষ্ঠান শেষ হলো, আর ফারহানও ওখান থেকে চলে আসবে। সেই সময় মিতুকে একা দাঁড়িয়ে থাকতে দেখে ও ওর কাছে গেল আর বলল, বাহ, ভালোই তো, নিজের সংসার সাজিয়ে নিয়েছ। তাহলে আগে শুধু শুধু নাটক কেন করেছিলে যে তুমি আমাকে ভালোবাসো? আমাকে ছাড়া তুমি বাঁচবে না। আসলে তোমার মতো মেয়েরা এমনই হয়, লো ক্লাস মেন্টালিটি মেয়ে তোমরা। ফারহানের কথা শুনে মিতুর মনে হলো ওর বুকের ভেতর কেউ হাতুড়ি দিয়ে মারছে। ও আর নিজের চোখের পানি ধরে রাখতেই পারল না, কিন্তু মুখে কিছু বলতেও পারছে না, কারণ ও জানে ফারহান ওর কোনো কথা বিশ্বাসই করবে না। তাই শুধু শুধু বলে কোনো লাভই নেই। তারপর ফারহানও আর কোনো কথা না বলে নয়নের সাথে বাড়ি চলে যায়। মিতুও নিজেকে সামলে নিয়ে বাড়ির ভেতরে এসে দেখি মিমি আবিরের সাথেই খেলা করছে। মিতু ওখানে যেতেই মিমি ছুটে এসে ওর কোলে ওঠে। মিতুও মেয়েকে বুকে জড়িয়ে নেয়। তারপর আবিরকে বলে, ভাইয়া, তুমি একা কেন এলে? ভাবি কোথায়? আর বলিস না, দুজনে একসাথে রেডি হয়ে বেরিয়েছি, সেই সময় ওর স্কুল থেকে ফোন এসেছে, ওকে নাকি এখনই যেতে হবে। তাই আর কি করার। তাহলে এক কাজ করি ভাবি, ফোন দিয়ে এখন এখানে আসতে বলি। তোমরা আজ থেকে কালকে যেও। হ্যাঁ মাম্মা, খুব ভালো হবে। বাবাই, তুমি কিন্তু আর যেতে পারবে না। ঠিক আছে মা, যাব না। তাহলে ভাবির কাছে ফোনটা করি। আচ্ছা। রাতে ফারহান একা ছাদে দাঁড়িয়ে আছে আর আজকের কথাগুলো ভাবছিল। তখনই পিছন থেকে কেউ ওর কাঁধে হাত রাখে। ও পিছনে ফিরে দেখে নয়ন দাঁড়িয়ে আছে। ও নয়নের দিকে একবার তাকিয়ে আবার আগের মতো করে দাঁড়িয়ে থাকে। তারপর নয়ন জিজ্ঞেস করে, কিরে, এত রাত হয়ে গেছে, এখনো এখানে দাঁড়িয়ে আছিস যে? ঘুমাবি না? ঘুম আসছে না। জানি, গত 5 বছর ধরেই তোর এমনই হয়। আর কত ফারহান, কত কষ্ট দিবি আর নিজেকে? এবার সবকিছু ঠিক করে নে না ভাই। আর আমি এটাও জানি যে মিতুও তোর মতোই কষ্টে আছে। নয়নের কথা শুনে ফারহান হেসে উঠল। কিরে, হাসছিস কেন? তোর কথা শুনে। তুই কি বললি মিতু আমার জন্য কষ্ট পাচ্ছে? আর ইয়ার আমি জানি তুই সবসময় মিতুর সাপোর্টে কথা বলিস, আর আগে তুই না জেনে বলতিস, কিন্তু আজ তো নিজের চোখে দেখলি ও তো ভালোই সুখে সংসার করছে, আর তুই কিনা বলছিস ও আমার জন্য কষ্ট পাচ্ছে। হ্যাঁ বলেছি, আর এখনো বলছি। মানে তুই এখনো ওকে? আমি এখনো বিশ্বাস করি ভুলটা তুই করছিস। আমি আগেও বলেছি, এখনো বলছি, চোখের দেখাও অনেক সময় ভুল হয় ফারহান। তাই আমি আবারও বলছি, এখনো সবটা জানার চেষ্টা কর। আর কিছু জানার নেই আমার। আরে তুই। নয়ন প্লিজ, আমি ওর নামে কিছু শুনতে চাই না। চোখের সামনে ওর স্বামী মেয়েকে দেখে
তাও সাফাই গাইছিস? আমি মানছি সব, কিন্তু এটাও তো হতে পারে যে মিমি তোর মেয়ে। মানে কি বলতে চাইছিস তুই? যেটা বলতে চাইছি তুই খুব ভালো করেই বুঝতে পারছিস। মানে? এনিওয়ে, চল ঘুমাবি, আমাকে আবার সকালে চলে যেতে হবে না। ওকে চল। তারপর ওরা নিচে চলে আসে। এদিকে মিতুর চোখেও ঘুমই নেই, বারবার শুধু ফারহানের কথাই মনে পড়ছে। মিতু মিমিকে ঘুম পাড়িয়ে ছাদে গিয়ে দাঁড়ালো আর আজকের কথাগুলো ভাবতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে আবির ওকে ডাক দিল। আবিরের ডাক শুনে মিতুর পিছনে ফিরল আর বলল, কিছু বলবে? তোর কি হয়েছে মিতু? সেই অনুষ্ঠানের সময় থেকে দেখছি কিছু না, তুমি ভুল ভাবছো। লুকানোর চেষ্টা করছিস। না, আমি তো দেখ, আমি তোকে খুব ভালো করে চিনি, তাই মিথ্যে বলার চেষ্টা করিস না। কি হয়েছে সত্যি করে বল। আর আমি এটাও খেয়াল রেখেছি, মিমির ওর আঙ্কেল ফারহান না কি যেন নাম, ওনাকে দেখার পর থেকে তুই আপসেট হয়ে আছিস। আর ওনাকে আমি তোর সাথে আলাদা কথা বলতে দেখেছি। তুই ওকে আগে থেকে চিনিস? চিনি। আর শুধু তাই নয়, খুব ভালো করেই চিনি। আর উনি মিমির বাবা। কি? আবিরের কথা শুনে মিতু আর কিচ্ছু লুকোলোই না। পিছনে থেকে কারো আওয়াজ শুনে মিতু ও আবির দুজনেই পিছনে ফিরে দেখে আবিরের স্ত্রী মালা। মালা তুমি? হ্যাঁ, আবির আমি তোমাকে ঘরে না খুঁজতে খুঁজতে এখানে এলাম আর তোমাদের কথা শুনলাম। মিতু কি বলছে? এটা মিমির ওই প্রিন্স আঙ্কেলই মিমির বাবা? হ্যাঁ ভাবি। তারপর কেউ আর কোনো কথাই বলল না, কারণ ওরা ফারহানকে না চিনলেও মিতু আর ওর সম্পর্কে সব কিছুই ওরা জানে। তারপর আবির বলল, অনেক রাত হয়ে গেছে, চলো সবাই ঘুমাতে যাই। ভাইয়া তোমরা যাও, আমি একটু পরেই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। তারপর আবির আর মালা নিচে চলে যায় আর মিতু ওখানে বসে তার অতীতের ভাবনায় ডুব দেয়। কত সুন্দর ছিল সেই সময়টা। খুব খুশি ছিল ফারহান এবং মিতু দুজনেই। কিন্তু এক দমকা হাওয়াতেই সব শেষ হয়ে গেল। অতীত। ফারহান চৌধুরী দেশের নাম্বার 1 বিজনেসম্যানের মধ্যে একজন। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক ফারহাদ চৌধুরীর একমাত্র ছেলে। বর্তমানে ঢাকা ভার্সিটিতে মাস্টার্স করছে। ভার্সিটির সব টিচারদের প্রিয় স্টুডেন্ট, ভার্সিটির টপার অ্যান্ড সব মেয়েদের ক্রাশ, কারণ সে দেখতে অনেক সুন্দর। তার চেহারা, কথা বলার অ্যাটিটিউড, সব মেয়েকে পাগল করার জন্য যথেষ্ট। 6 ফুট উচ্চতা, হলদে ফর্সা গায়ের রং, ডার্ক গোলাপি ঠোঁট, স্পাইক করা চুল। এক কথায় কোনো হিরোর থেকে কোনো অংশেই কম নয়, বরং বেশি। অন্যদিকে মিতু মধ্যবিত্ত পরিবারের মেয়ে, দেখতে একদম পরীর মতো। গায়ের রং উজ্জ্বল ফর্সা, চোখ দুটো টানা টানা, লম্বায় 5 ফুট 4 ইঞ্চি। বাবা আরমান সাহেব একজন সরকারি কর্মকর্তা আর মা মোহিনী বেগম গৃহিণী। মিতু তার বাবা মায়ের একমাত্র মেয়ে। মধ্যবিত্ত পরিবারের হলেও খুব হ্যাপি তারা। মিতু এবার অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর আজকে ওর ভার্সিটির প্রথম দিন, তাই ও তাড়াতাড়ি ভার্সিটি যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে ওর বেস্টু দিনার জন্য ওয়েট করছে। ও দাঁড়ানোর প্রায় আধা ঘন্টা পার করে দিনা এলো। মিতু তো রাগে বম হয়ে আছে। তা দেখে দিনা ভয়ে ভয়ে বলল, সরি দোস্ত, আর কোনোদিন দেরি হবে না আমার। তোর সরির কাথায় আগুন। বান্দন্নি শৈতান উগান্ডার টিকটিকি কোনহানকার, তোর জন্য প্রথম দিনই লেট হয়ে গেছে। সরি বললাম তো আমি। এবার তাড়াতাড়ি চল না, তা না হলে আরো দেরি হয়ে যাবে। ঠিক আছে চল, আজকে হাতে সময় নাই বলে বাইচা গেলি, না হলে তোরে আজকে আমি 1 মগ পানিতে চুবিয়ে মারতাম। ঠিক আছে, এবার চল মেরি মা। চল। তারপর ওরা ভার্সিটিতে চলে যায়। ওদের দেরি হয়ে গেছে বলে ওরা তাড়াতাড়ি কলেজের গেট দিয়ে ঢুকছিল। তখনই পিছন থেকে কেউ একজন মিতুর ওড়না ধরে টান দেয়। মিতুকে তার ওড়না ধরলো তা দেখার জন্য পিছনে ফিরে দেখে একটা ছেলে ওর ওড়না হাত ধরে ওর দিকে খুব বাজেভাবে তাকিয়ে আছে। তা দেখে মিতু বলে, ওড়নাটা ছাড়ুন। আরে কিউট বেবি, রাগ করছো কেন? তখন পাশ থেকে দিনা বলে ওঠে, রাগ করবে না তো কি করবে? আপনি ওর ওড়না ধরে রেখেছেন কেন? ওর ওড়না ছাড়ুন বলছি। যদি না ছাড়ি তো কি করবে? এবার মিতু বলে ওঠে, সেটা দেখার আগে আবারও ভালোভাবে বলছি, আমার ওড়নাটা ছাড়ুন। আমিও বলছি সোনা, ছাড়বো না। এরকম একটা মাল হাতে পেয়ে কি কেউ ছেড়ে দেয়? বলেও ও আর ওর সাথীরা হাসতে শুরু করলো। তখনই ঠাস করে একটা চড় পড়লো ওই ছেলেটার গালে। ছেলেটা গালে হাত দিয়ে সামনে অগ্নি দৃষ্টি তাকিয়ে আছে মিতুর দিকে। হ্যাঁ,
চরটা মিতুই মেরেছে। মিতু চর মারা দেখে আশেপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ এই ছেলেটা টনি। একে সবাই খুব ভালো মতোই ছেলে, খুব বাজে একটা ছেলে। ভার্সিটির সব মেয়েরা ওর জন্য অতিষ্ঠ, কিন্তু কেউ কিছু বলতেই পারে না, কারণ টনি একটা বড় মাফিয়া গ্যাংয়ের সাথেই জড়িত। একমাত্র ফারহান ছাড়া ওকে কেউ কিচ্ছু বলে না। মিতু চর খেয়ে টনি তো খুব রেগে যায় আর বলে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? টনির গায়ে? আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আজ দেখ আমি তোর কি অবস্থা করি। বলে যেই না ওর ওড়না ধরে সম্পূর্ণ টান দিবে, তখনই ফারহান এসে টনির নাক বরাবর একটা ঘুষি মারলো, আর টনি ছিটকে যেয়ে নিচে পড়লো। একটু আগেই এদিকের অবস্থা দেখেই ফারহান একজন বন্ধু ফারহানকে যে খবরটা দেয় যে টনি একটা মেয়েকে আবার টিস করছে। এটা শুনেই ফারহান খুব রেগে যায়, কারণ টনিকে এতবার বারণ করার পরও টনি আবার এসব শুরু করেছে। তারপর ফারহান এদিকে আসা যায় আর দেখে ওকে মারতে শুরু করে। টনিকে মারতে মারতে ও প্রায় আধমরাই করে ফেলে। টনির অবস্থা খুব খারাপ দেখে সবাই ওকে ফারহানের কাছ থেকে জোর করেই ছাড়িয়ে নেয়। টনি তো ছাড়া পেয়েই ছুট, সাথে ওর চেলাগুলোও। ফারহান টনিকে চলে যাওয়ার দিকে নিজের রাগ কন্ট্রোল করে মিতুর সামনে গিয়ে দাঁড়ালো। মিতু ওকে দেখেই বলে, অনেক ধন্যবাদ আপনাকে, আজ আপনি না থাকলে কি যে হতো। ইটস ওকে, ইটস মাই ডিউটি। তারপর ফারহানের সাথে কথা শেষ করে মিতু আর দিনা ক্লাসের দিকে যায়, আর ফারহান সে তো অপলোক তাকিয়ে আছে মিতু যাওয়ার দিকে। মুহূর্তেই যেন ওর চোখ দুটো আটকে গেছে মিতুর সৌন্দর্যে। ও চোখে মিতুকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী এবং মায়াবতী মেয়ে মনে হচ্ছে। ও তো এখন মিতু সৌন্দর্যে বিভোর হয়ে গেছে। ওর আশেপাশে কি হচ্ছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। এদিকে ওর বন্ধুরা সামনে ওকে ডাকছে। দোস্ত, ওদিকে কি দেখছো এমন করে? বিউটি। কোথায় বিউটি বন্ধু? আমরা তো কেউ দেখতে পাচ্ছি না। স্বপ্ন দেখছো বুঝি, তাই না? বলে সবাই একসাথেই হেসে উঠল। এবার ফারহানের ঘোর কাটলো যে ও এতক্ষণ কি করছিল। তারপর আবার ওর বন্ধু নয়ন বলল, কি ব্যাপার বন্ধু, প্রেমে পড়লে নাকি? নয়নের কথা শুনেই ফারহান বলল, এরকম একটা মায়াবতী মেয়ে দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে রে। ফারহানের কথা শুনে ওর বন্ধু রোহান মাথা ঘুরে পড়ে যেতে নিলে রাকিব ওকে ধরে নেয় আর বলে, এটা শোন যে আমি ফারহানের কথা শোনার পরেও এখনও বাইচে আছি। তুই শুনলি না ফারহান কি বলল? ও নাকি প্রেমে পড়েছে। এটাও সম্ভব? ওর কথা শুনেই ফারহান তো রেগে ওকে মারতে শুরু করে। শয়তান, কি বলি তুই? প্রেম কি শুধু তুই একা করতে পারিস নাকি? দোস্ত বিশ্বাস কর, আমি তা বলিনি। মানে তুই তো কোনো মেয়ের দিকে তাকাস না, আর হঠাৎ এই মেয়ের প্রেমে পড়ে গেলি। হেডলাইগা বলছিলাম। আবার? আচ্ছা বাদ দে, তুই যে এতদিনে কাউকে পছন্দ করেছিস এতে আমরা সকলেই খুব খুশি। এখন তুই শুধু বল তোর কি হেল্প লাগবে ভাবিকে পড়াতে? আমরা জান দিয়ে দিব তোর প্রেমের লাইগা। কি বল সবাই? একদম। তারপর ওরাও ওদের কাজে চলে যায়। এদিকে মিতুও ক্লাস শেষ করে বাড়ি চলে আসে। তারপর রাতে খেয়ে দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। ওরও বারবার ফারহানের কথাই মনে পড়ছে। কি মায়াবী চেহারা, কথা বলার অ্যাটিটিউড, তাকানোর স্টাইল, ইস সব কিছুই যেন একদম মন কেড়ে নেওয়ার মতো। ও কিছুতেই পরের পর কথা মাথা থেকে ঝেড়ে ফেলতেই পারছে না। প্রথম দেখাতেই ফারহান যেন মিতুর মনটাই কেড়ে নিয়েছে। এসব ভাবতে ভাবতেই ও একসময় ঘুমিয়ে পড়ে। তারপর সকালে উঠে আবার রেডি হয়ে নাস্তা করে ভার্সিটি চলে যায়। মিতু ভার্সিটি পৌঁছেই দিনার জন্য ওয়েট করতে থাকি। কিছুক্ষণ পর দিনা আসলেই আবারও কালকের মতো ওকে আগে একটু ইচ্ছে মতো ছেড়ে দেয়। তারপর আর বেচারি দেনা চুপচাপ সব হজম করে নেয়। কুত্তা বিলাই, ডাইনির মা, তোকে তো পিস পিস করে কেটে তেলাপোকার খাবার বানাতে ইচ্ছে করছে। শৈতানি, আজকেও তুই দেরি করে আসলি কেন? জানিস কতক্ষণ ধরে এখানে একা একা বসে ওয়েট করছি আমি? সরি বান্ধবী, আর হবে না। ঠাস করে একটা চর পড়লো দিনার গালে, আর দিনা গালে হাত দিয়ে অসহায় চোখে মিতুর দিকে তাকিয়ে আছে। প্রতিদিন এই কথা বলিস, আর যদি কোনোদিন এই কথা বলিস না সেদিন বুঝবি। তাই বলে তুই আমারই মারলি? হ, মারলাম। এবার চুপচাপ আমার সাথে চল, না হলে আবার মার খাবি। এই কথা শুনে দিনা আর কোনো কথাই বলে না। মিতুর পেছনে পেছনে যেতে থাকে, কারণ ওর আর মার খাওয়ার কোনো ইচ্ছেই নেই। ওরা ক্লাসের দিকেই যাচ্ছিল। তার পাশেই ফারহান আর ওর বন্ধুরাও বসেছিল। ওর বন্ধু রোহান মিতুকে দেখতে পেল আর ফারহানকে বলল,
দোস্ত, ভাবি আসছে। কোথায়? সামনে তাকা। রুহানের কথা শুনে ফারহান সামনে তাকালো আর মিতুকে দেখে আবার চোখ দুটো মিতুকে আটকে গেল। ও যেন আজ নতুন করে আবার মিতুর প্রেমে পড়ে গেল। ফারহান ভেবেই পাচ্ছে না যে এই মেয়ের জন্য এমন কি আছে। এই ও যতবারই ওর সামনে আসে মনে হচ্ছে আবার নতুন কোনো রূপে ওকে দেখছে। যতই দেখছে ততই যেন ওর মনের তৃষ্ণা আরও বেড়ে যাচ্ছে। মিতু আজকে সাদা আর হালকা গোলাপি মিক্স একটা থ্রি পিস পরেছে, যাতে ওকে আরো বেশি সুন্দর লাগছে। ফারহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ওর বন্ধুরা বলল, দোস্ত, শুধু কি এভাবে তাকিয়েই থাকবে, না তাকে মনের কথাটা বলবে? পরে দেখা গেল তুমি ওকে শুধু এভাবে দেখতেই থাকলে আর অন্য কেউ এসে তোমার পাখিকে নিয়ে উড়াল দিবে। ওই তোরা চুপ কর। ও শুধু আমার, আর কেউ যে ওর দিকে হাত বাড়ানোর চেষ্টা করে তার এমন অবস্থা করব। ওদের কথার মাঝে মিতু আর টিনা ক্লাসে ঢুকে পড়লো। এই যা চলে গেল। বেশি বিভোর থাকলে এভাবেই চলে যাবে। তাই তো বলছি, সময় থাকতে সব বলে দাও। বলবো তো অবশ্যই। তারপর ফারহান ওয়েট করতে থাকে কখন মিতুর ক্লাস শেষ হবে আর ও কখন বের হবে। তারপর মিতু আর ডিনা ও সবগুলো ক্লাস শেষ করে বেরিয়ে আসে। তখনই ফারহান এসে ওদের সামনে দাঁড়ায়। হাই। আরে আপনি কেমন আছেন? ওয়েল, তা আপনি কেমন আছেন? আমিও ভালো। তা মিস, এই দেখুন আপনার নামটাই তো শোনা হলো না। আমি মিতু। আর আপনার নাম? মিতু? ওয়াও, নাইস নেম। এনিওয়ে, আমি ফারহান। তো আপনারা কি বাসায় যাচ্ছেন? জি। ও, তাহলে আমার সাথে যেতে পারেন, আমি ড্রপ করে দিচ্ছি। নো থ্যাঙ্কস, আমরা যেতে পারবো। আসছি, বাই। তারপর মিতু আর ডিনা যে যার বাসায় চলে যায়। এইভাবে কিছুদিন পার হয়ে গেল আর এর মধ্যেই ফারহানের সাথে মিতুর সম্পর্কটা আগের থেকে অনেকটাই এগিয়ে গেছে। আর মিতুর আর ফারহানের এমন মেলামেশা দেখে একজন জ্বলে পুড়ে বোম হয়ে যাচ্ছে। সে হলো টিনা, বড়লোক বাবার মেয়ে। টিনা খুব জেদি আর অহংকারী। মিতুর সাথে সেম ইয়ারেই পড়ে। স্টুডেন্ট হিসেবে খুব একটা ভালো না, কিন্তু বাবার টাকার জোরে কোনো রকমে ক্লাসে ওঠে। ওহো, ফারহানকে ভালোবাসে। অবশ্য সেটা ওর ভালোবাসা নাকি মোহ সেটা ও ভালো জানে, কিন্তু ও কিছুতেই মেনে নিতেই পারছে না যে ফারহান ওর সামনে মিতুর সাথে এভাবে মিশবে। কারণ ও ফারহানকে প্রপোজও করেছিল, কিন্তু ফারহান ওকে রিজেক্ট করেছিল। এই জন্যই ও জেদটা আরও বেশি। তাই ও কিছুতেই ফারহানের সাথে মিতুর সম্পর্ক ঠিক থাকতেই দেবে না। তাই ও খুব চেষ্টা করছে ওদের আলাদা করার। সেদিন মিতুর ক্লাস শেষ করে বেরিয়ে আসে, তখন ফারহানের সাথে দেখা হয় আর ওদের কথা বলতে দেখে টিনা দূর থেকে রাগে ফুঁসতে থাকে। ফারহান চলে যাওয়ায় টিনাও মিতুর সামনে আসে আর ওকে অনেক আজে বাজে কথা শোনায়। এই যে যত সব মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে বড়লোকের ছেলে দেখলে লোভে চোখ চিকচিক করে ওঠে, তাই না? মানে কি বলতে চাইছো তুমি? বুঝতে পারছো না তাই না? এই যে তুমি ফারহানকে পটিয়ে ওকে বিয়ে করে ভিখারি থেকে রাজরানী হওয়ার স্বপ্ন দেখছো, আমরা বুঝি না ভেবেছো? মুখ সামলে কথা বলো। ফারহানের সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে যার জন্য তুমি এইসব বলবে। নেই? তাহলে ওর সাথে এত কিসের মেলামেশা তোমার? সেটা নিশ্চয়ই তোমার কাছে কৈফিয়ত দিতে যাব না। হ্যাঁ, তা যাবে কেন? কি জানি বাবা, হয়তো আরও না জানি কি কি করেছো। তোমাদের মতো লো ক্লাস ফ্যামিলির মেয়েরা তো এসবের জন্য নিজেদের শরীরটাকেও বিলিয়ে দিতে পিছপা হয় না। টিনার কথা শুনে মিতু নিজের চোখের পানি আর ধরেই রাখতে পারলো না। ও যেন কথা বলার শক্তিই পাচ্ছে না, শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দিনা এতক্ষণ চুপ করে থাকলেও এবার আর পারল না। কি যা তা বলছো তোমরা? মিতু ওরকম মেয়ে নয়, বরং তোমরা যে কথাটা বলে না ওটা তোমাদের দ্বারা সম্ভব, মিতু নয়। আর কখনো যেচে পড়ে আমাদের সাথে এসব বলতে আসলে না, সেদিন বুঝতে পারবে আমরা কি জিনিস। চল মিতু। বলেই মিতুর হাত ধরে টান দিয়ে দিল, ওখান থেকে চলে আসে। মিতু বাড়ি এসে সবাইকে কাউকে কিছু না বলেই নিজের ঘরে যেয়ে দরজা বন্ধ করে দেয় আর বিছানায় শুয়ে কাঁদতে থাকে। ও কিছুতেই মানতেই পারছে না যে ওকে এসব কথা শুনতে হলো। আজ অবধি ওকে কেউ এরকম বাজে কথা বলেনি। ও রাগে দুঃখে মনে মনে ঠিক করেই নেয় যে আর ও কোনো দিন ফারহানের সাথে কথাই বলবে না। তারপর 2-3 দিন কেটে যায়। মিতু কয়েকদিন কলেজে যায়নি, আর এদিকে ফারহান মিতুকে না দেখতে পেয়ে পাগল প্রায় অবস্থা। 4 দিনে
মিতু দিনার সাথে ভার্সিটিতে যায়। মিতুকে দেখেই ফারহান যেন তার দেহে প্রাণ ফিরে পায়। ও ছুটে এসে মিতুর সামনে দাঁড়ায়। মিতু ফারহানের দিকে একবার তাকে আবার চোখ ফিরিয়ে নেয়, তারপর দিনার সাথে সামনের দিকে পা বাড়ায়। কিন্তু তার আগেই ফারহান মিতুর হাত ধরে টান দিয়ে ওর সামনে নিয়ে দাঁড় করায় আর বলেই, কি হলো? আমার সাথে কথা না বলে কোথায় যাচ্ছ? আর এই 3 দিন কোথায় ছিলে? জানো তোমাকে না দেখলে আমার কি অবস্থা হয়েছিল? আর তুমি এসেও আমার সাথে কথা না বলে আমাকে ইগনোর করে চলে যাচ্ছ। হোয়াই ড্যাম ইট? কেন? আপনি কে হন? আপনার যে আপনার সাথে কথা না বলে যাওয়া যাবে না, সব কিছু আপনাকে কেন বলতে যাব আমি? মানে মিতু, কি হয়েছে তোমার? তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে? তো কিভাবে কথা বলবো? দেখুন, আমার হাত ছাড়ুন আর আমাকে যেতে দিন প্লিজ। ডোন্ট ডিস্টার্ব মি। কি? আমি তোকে ডিস্টার্ব করছি? হ্যাঁ করছেন, এবার আমার পথ ছাড়ুন। ওকে ফাইন, আজকের পর থেকে আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। এতদিন ভাবতাম তুমি হয়তো আমার ফিলিংসগুলো বুঝো, বাট আই ওয়াজ রং। সরি এতদিন তোমাকে ডিস্টার্ব করার জন্য। ডোন্ট ওয়ারি, আজ থেকে আর করবো না। বাই। এই বলেই ফারহান ওখান থেকে চলে আসে আর মিতুও কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। কারণ ফারহানকে কষ্ট দিয়ে ওরও যে খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওরও যে কিচ্ছু করার নেই। ফারহান রাগে কলেজ থেকে বেরিয়ে গাড়ি থেকে জোরে ড্রাইভ করতে থাকে। পেছন থেকে ওর বন্ধুরা ওকে ডাকে, কিন্তু ও কারোর কথাই শোনে না। মিতুও বাড়ি চলে আসে, কারণ ওর পক্ষে আজ ক্লাস করা সম্ভবই নয়। আর এদিকে এসব দূর থেকে দেখে টিনা তো খুব খুশি হয়। ওর মুখে ভেসে ওঠে শয়তানি হাসি। এভাবেই আরও বেশ কিছুদিন কেটে যায়। এই কয়েকদিনে ফারহানের সাথে মিতুর কোনো যোগাযোগই হয়নি। সেদিনের পর থেকে ফারহানও মিতুকে দেখলে এড়িয়েই চলে। মিতু এতে খুব কষ্ট পায়, কিন্তু কিছুই করেনি, কারণ মিতু নিজেই দায়ী এই সবের জন্য, এটাই ওর মনে হয়। তাই ওরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে ও একে অন্যের কাছ থেকে অনেক দূরে, শুধুমাত্র নিজেদের ইগোদের কারণে। সেদিনের পর থেকেই মিতু যেন হাসতেই ভুলে গেছে। মিতুর অবস্থা দেখে দিনা খুব ভালো করেই বুঝতে পারছে যে মিতু ও ফারহানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু টিনার ওই কথাগুলোর জন্যই মিতু ওর থেকে দূরে সরে এসেছে। দিনা আর মিতুর এই কষ্ট সহ্য করতেই পারছে না, তাই ওই মনে মনে সিদ্ধান্ত নেয় যে ওকে কিছু একটা করতে হবে ওদের দুজনকে এক করার জন্য। তার জন্য ও একটা পরিকল্পনা করে। আর পরদিন সকালে ও মিতুর আগেই ভার্সিটি চলে আসে। ওর কোনো উদ্দেশ্য কাজ আছে যেটা মিতুকে বলে ও তাড়াতাড়ি চলে আসে, কারণ মিতুর সাথে থাকলে ও এই কাজটা করতেই পারবে না। ও ভার্সিটিতে পৌঁছেই ফারহানকে খুঁজতে শুরু করে আর পেয়েও যায়, কারণ আজকে ফারহানও তাড়াতাড়ি ভার্সিটি এসেছিল একটা জরুরি প্রয়োজনে। দিনা ফারহানের সামনে যেয়ে দাঁড়ালে ফারহান ওকে দেখে খুব অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে দিনা, তুমি এখানে? কিছু বলবে? হ্যাঁ ভাইয়া, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। আমার সাথে? তা তোমার বান্ধবী যদি জানতে পারে যে তুমি আমার সাথে কথা বলেছ, তাহলে সেজন্য তোমার সাথে আবার ঝামেলা করবে না তো? করতে পারে, এর জন্যই তো আমি ওর আগে চলে এসেছি। ওকে বলো, কি বলবে? এখানে নয় ভাইয়া, মিতু এসে দেখে ফেলে ও আমাকে মেরে ফেলবে। প্লিজ আপনি আমার সাথে চলুন অন্য কোথাও। মানে? প্লিজ ভাইয়া। ওকে চলো। তারপর ওরা একটা কফি শপে গিয়ে বসে। এবার বলো, কি বলবে? ভাই আসলে সেদিন মিতু আপনাকে যে কথাগুলো বলেছে সেগুলো ওর মনের কথা নয়, ও বাধ্য হয়ে আপনাকে এই কথাগুলো বলেছে। মানে কি বলতে চাইছো তুমি? ঠিক বলছি ভাইয়া, ও আপনাকে কথাগুলো বলাতেই যতটা না আপনি কষ্ট পেয়েছেন তার থেকেও বেশি কষ্ট ও পেয়েছে, কারণ ও আপনাকে ভালোবাসে। আই এম সরি টু সে, বাট আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। ও যদি ভালোবাসতো তাহলে সবার সামনে আমাকে এভাবে বলতে পারতো না। অনেক সময় চোখের সামনে যেটা ঘটে সেটা সত্যি হয় না ভাইয়া, ঠিক তেমনি মিতুও সেদিন আপনাকে যেগুলো বলেছে সেগুলো সত্যি নয়। মানে? আপনি টিনাকে নিশ্চয়ই চেনেন, আমাদের ইয়ারেই পড়ে। হ্যাঁ চিনি, ও আমার বাবার বন্ধুর মেয়ে। মিতু সেদিন যা কিছু বলেছে সব ওই টিনার কথা শুনে বলতে বাধ্য হয়েছে। মানে কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না, প্লিজ ক্লিয়ার করে বলো। বলছি, শুনুন তাহলে। তারপর দিনা ফারহানকে সেদিন টিনা মিতুকে যা যা বলেছিল সবটাই বলে দেয়। সব শুনে ফারহানের তো রেগে বোম হয়ে গেছে। ওর চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ দুটো দেখেই মনে হচ্ছে এক্ষুনি আগুন ঝরতে শুরু করবে। কি এত বড় সাহস ওই টিনার? ওর জন্য এত কিছু হয়ে গেছে, ওকে তো আমি ছাড়বো না। হ্যাঁ ভাইয়া, আর এর জন্যই মিতু সেদিন আপনাকে এই কথাগুলো বলতে
বাধ্য হয়েছিল। এবার আপনিই বলুন, মিতু ভুল ছিল নাকি ঠিক ছিল? একটা মেয়েকে যদি এভাবে কেউ তার চরিত্র নিয়ে এসব বাজে কথা বলে, তাহলে তার আর এটা ছাড়া আর কি বা করার থাকে বলুন? হ্যাঁ, আর কিছু বলতে হবে না আমাকে। এবার আমার কি করতে হবে আমি খুব ভালো করে জানি। ডোন্ট ওয়ারি, এবার আমি সবকিছু ঠিক করে দিব। তুমি শুধু দেখতে থাকো যে এবার কি কি হয়। বলি ফারহান ওখান থেকে চলে আসলো আর ডিনাও ভার্সিটিতে ফিরে যায়। ফারহানের রাগে আগুন হয়ে কলেজের ভিতরে ঢুকে ও মিতুর সাথে দেখা করতে যায়। ও মিতুকে কিছু না বলে, ওকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সোজা ওর হাত ধরে টেনে সামনের দিকে হাঁটতে শুরু করে। মিতু ফারহানের এমন কাজে চরম অবাক হয়। ফারহান যে হঠাৎ করে এমন একটা কাণ্ড করে বসবে ও ভাবতেই পারেনি। ওর যখন হুঁশ হলো যে ফারহান ওর হাত ধরে টেনে কোথায় নিয়ে যাচ্ছে, তখন ও নিজেকে ফারহানের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। কিন্তু ফারহান ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। দেখে ও একদম ভয়েই চুপসে গেল। আর তাই কোনো কথা না বলে চুপচাপ ফারহানের সাথে হাঁটতে যেতে থাকে। ফারহান মিতুকে নিয়ে সোজা টিনার সামনে গিয়ে দাঁড়ায়। মিতু, টিনা ওদের আজকে দুজনকে একসাথে দেখে ভীষণ অবাক হয়, সাথে রাগও হয়। কিন্তু মুহূর্তেই ওর রাগ ভয়ে পরিণত হয় ফারহানের চোখের দিকে তাকিয়ে, কারণ ফারহান অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। তারপর ও কিছু বলতে যাবে তার আগেই ফারহান ওর গালে ঠাস করে একটা চড় মেরে দেয়। চড়টা এত জোরেই মেরেছিল যে টিনা ছিটকে নিচে পড়ে যায়। এর মধ্যেই টিনাও চলে এসেছে, আর টিনাকে চড় মারতে দেখে ওর তো খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে। নিতু সহ ওখানে উপস্থিত সকলে খুব অবাক চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। ওর বন্ধুরাও টিনাকে মারতে দেখে তাড়াতাড়ি এগিয়ে এসে ওকে জিজ্ঞেস করে, ফারহান কি বলছিস তুই? পাগল হয়ে গেলি নাকি? ওকে মারছিস কেন? আরে ও তো এটারই যোগ্য। জানিস কি করেছে ও? কি করেছি আমি যে আপনি আমাকে মারলেন? কি করছো বুঝতে পারছো না তাই না? না তো, কি বুঝবো আমি? মিতুকে কি বলেছো তুমি? এই কথা শুনে টিনা খুব ঘাবড়েই যায়। তার মানে কি মিতু সব বলে দিয়েছে ওকে? সর্বনাশ, এবার কি হবে? আমি ওকে কেন কিছু বলতে যাব? আমি কিছু বলিনি। ওই আপনাকে আমার নামে বানিয়ে বানিয়ে কি বলেছে দেখুন আমাকে ফাঁসানোর জন্য। মিতু আমাকে কিছুই বলেনি, আমি নিজে সবটা জেনেছি। এখন ভালোই ভালোই সব স্বীকার করো, না হলে তোমাকে কিন্তু। না না, আমাকে আর মারবেন না। আমি বলছি, আমি সেদিন মিতুকে অনেক বাজে কথা বলেছিলাম, এজন্য সেদিন আপনার সাথে ওরকম ব্যবহার করেছিল। আজকে সবার সামনে তুমি ওর কাছে ক্ষমা চাইবে, না হলে। না না, আমি ওর কাছে ক্ষমা চাইব। বলেই মিতুর সামনে যায়। মিতু, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। বলে ওর পা ধরতে যায়। আরে কি করছো? উঠো বলছি। আগে বলো তুমি আমাকে মাফ করেছো। করেছি, তুমি যাও। ঠিক আছে, তাহলে আমি আসি। তারপর টিনা আর ওর বন্ধুরা ওখান থেকে চলে যায়। আর এদিকে ফারহান মিতুর সামনে যে ওকে ঠাস। মিতু গালে হাত দিয়ে অবাক চোখে ফারহানের দিকে তাকিয়ে আছে। মিতুকেও মারতে দেখে দিনা সহ ওর বন্ধুরাও খুব অবাক হয়। ওরা এগিয়ে এসে বলে, আরে ফারহান কি করছিস ভাই? মিতিকেও মারছিস কেন? তো কি করব, ওকে শুধু একটা চড় মেরেছি, ইচ্ছে করছে তো খুন করে ফেলতে। আমি আবার কি করলাম? কি করেছো মানে? এইসব কথা এতদিন আমার কাছে লুকালে কেন? স্টুপিড কথাকার। তোমার কোনো ধারণা আছে ওই কয়দিন আমার কিভাবে কেটেছে? তোমার সাথে একটা দিন কথা না বলে, তোমায় না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর তুমি ইচ্ছা করে আমার থেকে এতদিন দূরে থেকেছো। কিন্তু আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি তো অফকোর্স ইচ্ছে করে করেছো। তুমি যদি সেদিন আমাকে সবটা বলতে, তাহলে আজ এদিন দেখতে হতো না। স্টুপিড। মিতু আর কিচ্ছু বললো না, কারণ ও বুঝতে পেরেছে যে ওর ফারহানের কি সবটা বলা উচিত ছিল। আর এখন কিছু বললে যদি আবার চড় মারে। তাছাড়া ফারহানের ওই রাগী চেহারার দিকে তাকিয়ে মিতু যেন হাত পা কাঁপছে, কারণ ফারহানের এই ভয়ঙ্কর রূপ ও আগে কোনোদিন দেখেনি। ও যেন এক নতুন ফারহানকে দেখছে। ও কি হলো, এখন চুপ করে আছো কেন? সরি, আর কোনোদিন এমন হবে না। আমাকে আর মারবেন না প্লিজ। মিতুর এমন কথা শুনে ফারহানের সব রাগ যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। মিতুর এই ভীতু ভীতু চেহারা দেখে ওর খুব হাসি পাচ্ছে, কিন্তু তবুও ও মুখে গম্ভীরভাবে এনে বলল, মনে থাকবে তো? আর কখনো আমার কাছে কিছু লুকাবে না তো? একদম না। ইয়া, সব তো ঠিকই হলে, কিন্তু দোস্ত তুই তো ওকে প্রপোজও করলি না। এই নিফুল, আজকে সবার সামনে তুই মিতুকে প্রপোজ করবি, নে ধর।
ফারহানও হেসে ওদের হাত থেকে ফুলটা নিয়ে হাঁটু গেড়ে মিতুর সামনে বসলো। মিতু তো লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে, কিন্তু এই ছেলে দেখে তো কি সুন্দর করে সবার সামনে বলার সাথে সাথেই বলা শুরু করলো। কেমন ডোন্ট কেয়ার ভাব নিয়ে, যেন ওর আশেপাশে আর কেউই নেই। তারপর ফারহান বলা শুরু করলো, জানি না লোকে কিভাবে তার ভালোবাসা অনুভূতি প্রকাশ করে, আমি এত সাজিয়ে গুছিয়ে বলতে পারি না। আমি শুধু জানি প্রথম দেখাতে তুমি আমার হৃদয়ে ঢেউ তুলে দিয়েছ। তোমাকে না দেখে একটি মুহূর্ত থাকতে পারবো না, বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমায় ভালোবাসার জন্য আমার কাছে কোনো কারণ নেই। আমি শুধু এটা জানি তোমাকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারি না, যার জন্য তোমাকে আমার প্রয়োজন। আমার প্রতিটা মুহূর্ত সুন্দর করতে তোমার প্রয়োজন। মরে যাব তুমিই না, তাই আমার সুখ দুঃখ সবকিছু তোমাতে প্রয়োজন। হবে কি তোমার সুখ দুঃখের সাথেই? থাকবে কি সারা জীবন আমার সাথে? মিতুকে অবাক চোখে ফারহানের দিকে তাকিয়ে আছে, আর এদিকে সবাই মিতুকে হ্যাঁ বলতে বলছে। তারপর মিতু মিষ্টি হেসে মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে ওর হাত থেকে ফুলটা নিয়ে আর ফারহান ও একটা তৃপ্তির হাসি দিয়ে উঠে দাঁড়ায়। তারপর সবার সামনে মিতুর যে গালে চড় মেরেছিল সেই গালে কিস করলো। মিতু তো লজ্জায় শেষ। কি শুরু করলো এই ছেলেটা? সরি তখন চটটা মারার জন্য। এদিকে সবাই হাততালি দিয়ে ওদের দুজনকে বাহবা জানাচ্ছে। এই ঘটনাগুলো দূর থেকে একজন দেখছে আর রাগে ফুঁসছে। সে আর কেউ নয়, টিনা। টিনা, তুই এত অপমান মুখ বুজে সহ্য করলি, কিছুই বললি না ওদের? দাঁড়া না, কে বলল আমি সব কিছু মেনে নেব? আমার এই অপমানের প্রতিশোধটা আমি নিবই। আমাকে অপমান করা, তাই না? ওদের জীবনটাকে যদি নরক বানাতে না পেরেছি তাহলে আমার নামও টিনা নয়। তারপর ওরা সবাই ওখান থেকে চলে আসে। মিতু বাড়ি এসে আজ খুব খুশি খুশি লাগছে ওকে। ওর এখনো বিশ্বাসই হচ্ছে না এসব। ওর এসব শুধু বারবার ফারহানের কথাই মনে পড়ছে। মিতুর বাবা মাও এতদিন পর মেয়েকে খুশি দেখে ওরাও খুব খুশি, কারণ এই কয়েকদিনে ওরা মিতুকে হাসিতে তো দূরে থাক, প্রয়োজন ছাড়া ওদের সাথে একটা কথাও বলেনি। এ নিয়ে ওর বাবা মা দুজনেই খুব টেনশনেই ছিল, কারণ একমাত্র মেয়ে বলে মিতুকে ওরা অনেক যত্নেই মানুষ করেছে, কখনো কোনো কষ্ট পেতেই দেয়নি। আর সেই মেয়ে কি না এমন হলো যে সে এতটা চুপ হয়ে গেছে, মুখে হাসিনি। এই নিয়ে খুব চিন্তাই ছিল, কিন্তু আজ এতদিন পর মেয়েকে আবার আগের মতো হাসি খুশি দেখে ওরা খুব খুশি হলো। মিতু রাতে ওর ঘরে বসে পড়ছিল, তখন ওর বাবা আসলো। মামুনি, আসবো? হ্যাঁ বাবা, এসো। এতে পারমিশন নেওয়ার কি আছে? মিতুর বাবা হেসে মেয়ের পাশে যে বসলো। কিছু বলবে আব্বু? তেমন কিছু না, দেখতে এলাম আমার মাটা কি করছে। ও, তবে আজকে যেন আমার মামুনি অনেক খুশি। হ্যাঁ বাবা, আজকে আমি সত্যি খুব খুশি। খুশি হলেই ভালো। আমরাও চাই তুমি যেন এরকম সবসময় হাসি খুশি থাকো। তোমার যে কোনো কিছু হবে, কষ্ট পাবে, এটা আমরা সহ্য করতে পারবো না মা। তুমি এখন বড় হয়েছ, তাই তোমার সব কিছুতে ইন্টারভিউ করতে পারি না আমরা, তাই সব কিছু জানতেও চাইবো না কেন এতদিন তোমার মন খারাপ ছিল। যদি তোমার বলতে আপত্তি থাকে, শুধু এটুকুই বলবো, সবসময় এমন হাসি খুশি থেকো মা। আর কোনো সমস্যা হলে আমাদের সাথে নির্দ্বিধায় শেয়ার করতে পারো মা। ছোটবেলার থেকে তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি, আর ভবিষ্যতেও চেষ্টা করবো। আমি জানি বাবা, তুমি আমার সব ইচ্ছাই পূরণ করবে। আমার বাবা মা পৃথিবীর বেস্ট। আই লাভ ইউ বাবা, বলে ওর বাবাকে জড়িয়ে ধরবে। লাভ ইউ টু সোনা। এরপর পিছন থেকে ওর মা এসে বলে, বাবা, বাবা মেয়ের কি ভাব দেখো। আর আমি যেন বানের জলে ভেসে এসেছি, আমাকে কেউ ভালোবাসে না। আরে মাদার বাংলাদেশ, রাগ করছো কেন? আমি তোমাকেও ভালোবাসি, কিন্তু বাবার থেকে একটু কম। লাভ ইউ মা, আমি তোমাদের দুজনকেই খুব ভালোবাসি। তারপর ওরা ডিনার করে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে আবার কলেজে যায়। ফারহানের সাথে ঘোরাঘুরি এভাবেই বেশ অনেক দিন কেটেই যায়। এর মধ্যেই ফারহানের স্টাডিও কমপ্লিট হয়ে গেছে, আর ও ওর বাবার কথা মতো ওদের বিজনেস দেখাশোনাও শুরু করে দিয়েছে, কারণ ওর বাবা চায় ওর যেহেতু পড়াশোনা শেষ, সো সব কিছু এবার ওকে বুঝিয়ে দিতে চায়। আর ফারহানও অমত করেনি। আজ না হোক কাল ওকে এই সব কিছু সামলাতে হবে, তাই আর দেরি করে কী লাভ। আর তাছাড়া আর একটা কারণও আছে। ওর ধারণা, ও যত তাড়াতাড়ি নিজেকে প্রতিষ্ঠিত আর যোগ্য করে তুলতে পারবে, তত তাড়াতাড়ি মিতুর কথাও বাড়িতে জানাতে পারবে। আগে নিজের স্বাবলম্বী না হয়ে তো আর বিয়ের কথা বলা যায় না। ফারহান এখন মন প্রাণ দিয়ে চেষ্টা করছে নিজেকে যোগ্য প্রমাণ করার, আর ওরও সফল হয়েছে।
খুব অল্প সময়ের মধ্যে ও একজন সফল বিজনেসম্যান হয়ে উঠেছে। ছেলের এত সুন্দর কাজের গতি দেখে ওর বাবাও তো খুব খুশি। এত কাজের মধ্যেই ফারহান মিতুকে তেমন সময় দিতেই পারছে না। এর জন্য মিতুর একটু অভিমান হলে ও ওকে বুঝিয়ে দেয় না, কারণ ও নিজেও চায় না ওর জন্য যেন ফারহানের কাজের ওপর কোনো ইফেক্ট না পড়ে। এর মধ্যেই একদিন ফারহান অফিস থেকে ফিরে রাতে ওর বাবা মায়ের সাথে ডিনার করতে বসেছে। তখন ওর বাবা বলল, ফারহান, তোমার সাথে জরুরি কিছু কথা ছিল। বলো, কি কথা? এখানে না, খাওয়া শেষ করে আমার রুমে আসো। ওকে। তারপর ওর খাওয়া শেষ করে ওর বাবার রুমে যায়। আব্বু আসবো? হ্যাঁ, এসো। বলো, কি বলবে? দেখো, তুমি লেখাপড়া শেষ করেছো, এখন আমার বিজনেস দেখাশোনা করছো, সব কিছু ঠিকভাবেই চলছে। তাই আমি আর তোমার মা চাইছিলাম এবার তোমার বিয়েটা দিয়ে দিতে। হ্যাঁ বাবা, তোর বাবা ঠিকই বলেছে, তুই রাজি হয়ে যা। ফারহান তো মনে মনে সেই খুশি, কিন্তু বাবা মায়ের সামনে তো আর সে সাথে সাথে রাজি আছে এই কথা বলা যায় না। তাই ও বলল, আচ্ছা, তোমার যা ভালো মনে হয় তাই করো। বলেও ঘরে চলে আসলো। ও খুব খুশি মনে মিতুকে ফোন করে সব বলল। মিতুও খুব খুশি হয় ফারহানের কথা শুনে, কিন্তু ওদের এই খুশি বেশিক্ষণ থাকে না। সকলে নাস্তা করার সময় ওর বাবা ওকে বললেই, ফারহান, আজকে তোমার অফিস যেতে হবে না। কেন আব্বু? আজ তোমার লতিফ আঙ্কেলের বাসায় যাব, তোমার আপুকেও আসতে বলেছি। কিন্তু হঠাৎ করে লতিফ আঙ্কেলের বাসায় যাবে কেন, তাও আবার সবাই একসাথে? কারণ আমরা ওখানে লতিফের মেয়ে টিনার সাথে তোমার বিয়ের কথা পাকা করতে যাব। হোয়াট? কি বলছো আব্বু তুমি এসব? হঠাৎ করে এসব তুমি আমার কাছে একবার শোনার প্রয়োজন মনে করলে না? তখন ওর মা বলে উঠল, আরে বাবা, তুই তো কাল রাতেই মত দিয়ে দিলি। আর টিনাকেও আমাদের পছন্দ, তাই আমরা চাইছি ওর সাথে তোর বিয়েটা হোক। কিন্তু বাবা, আমি... আরে তুই এত লজ্জা পাচ্ছিস কেন বলতো? রাজি হয়ে যা না বাবা, মায়ের কথাটা রাখ। আরে আর কিছু বলার আগেই কলিং বেল বেজে উঠল। ওর আর মিতুর কথা বলা হলো না, তাই ও ঘরে চলে গেল। ওর মা গিয়ে দরজা খুলে দেখে ওর বোন এসেছে। ওর বোন ফারহানা কি পিছনে এসে নিচে ফারহানকে না দেখে ওর ঘরে চলে যায়। যে দেখে ও মন খারাপ করে বসে আছে, তাই ও ভিতরে ঢুকে বলল, কিরে, এমন মন খারাপ করে বসে আছিস কেন? বিয়ে তো ঠিক হতে চলেছে, তোর তো খুশি হওয়ার কথা রে ভাই, কিন্তু তা না, তুই মন খারাপ করে বসে আছিস। আপু, তুই এসেছিস, ভালোই হলো। আব্বু আম্মু এসব কি শুরু করেছে বলতো? আরে আমার মতামতের কোনো গুরুত্ব নেই নাকি? বলা নেই, ক নেই, হুট করে বিয়ে ঠিক করলে হয়ে গেল। আরে আরে, এতে কি তুই লজ্জা পাচ্ছিস নাকি? ওলে বাবালে, থাক, আর লজ্জা পেতে হবে না। আপু, আমি কিন্তু সিরিয়াস। মানে ফারহান, এই তোর কি এই বিয়েতে মত নেই? না। না, তাহলে তুই কি কাউকে পছন্দ করিস? হ্যাঁ আপু, কিন্তু মা বাবা তো কথা শুনতে যাচ্ছে না। আপু, তুই প্লিজ আব্বু আমাকে বুঝিয়ে বল, কারণ আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি ওকে ভীষণ ভালোবাসি। ফারহান কিছু বলার আগেই পিছন থেকে ওর মা বলে উঠল, এসব তুই কি বলছিস বাবা? মা, তুমি সবকিছু... হ্যাঁ, আমি তোদের সব কথা শুনেছি। তাহলে তুমি প্লিজ আব্বুকে বুঝিয়ে বলো, প্লিজ। আমার পক্ষে ওকে ছাড়া কাউকে বিয়ে করা সম্ভব না। ছোটবেলা থেকে তোদের কোনো ইচ্ছা আমরা অপূর্ণ রাখিনি, তাই আজকে জোর করব না। তাই তুই যা চাস তাই হবে। পেছন থেকে কারো মুখে এই কথা শুনে ওরা পিছনে ফিরে দেখে ওর বাবা। ফারহান খুব অবাক হয়, সাথে খুশিও হয়। আব্বু, তুমি? হ্যাঁ বাবা, আমি তোর সব কথা শুনেছি। এবার বলো তো, মেয়েটিকে আর কোথায় থাকে? আরে বিয়ের কথা বলতে হবে না। আব্বু, তুমি সত্যি বলছো? মায়ের শান, আমার ছেলে আমার কাছে কিছু চাইবে আর আমি সেটা দেব না, তা কি করে হতে পারে? থ্যাংক ইউ আব্বু। তারপর ফারহান ওদের সবাইকে মিতুর সব কথা বলে। মিতুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনে ওর বাবার যদিও তেমন একটা মত হয়নি, মিডল ক্লাস ফ্যামিলি বলে, কিন্তু ছেলের কথা ভেবে আর কিচ্ছু বলেনি। ফারহানের বাবা সব কথা টিনার বাবাকে বলে, আর এটাও বলে যে উনি ছেলের অমতে কিছু করতেই চায় না, তার জন্য ওনার কাছে ক্ষমাও চেয়ে নেয়। টিনার বাবাও সব শুনে আর কিচ্ছু বলে না, কারণ উনিও চান না যে তার মেয়ে এমন কারোর সাথে বিয়ে করে যে কোনোদিন হয়তো তার মেয়েকে ভালোবাসতেই পারবে না। কিন্তু টিনা এটা কিছুতেই মেনে নিতে পারছে না। ও এবার আরও বড় বড় প্ল্যান করে ওদের দুজনকে আলাদা করার। টিনা পরের দিন সকালে ফারহানদের অফিসে যায় ওর বাবার সাথে দেখা করতে। ও খুব সাবধানে ফারহানের বাবার কেবিনেই যায়।
কারণ ও চায় না ফারহান ওকে দেখে ফেলুক। ও ওখানে যেয়ে আসবো আঙ্কেল? আরে টিনা মামনি, এসো ভিতরে এসো। কাল আপনাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা তো যাননি, তাই আমি এলাম আপনার সাথে দেখা করতে। আসলে মামনি, আমি জানি তুমি ফারহানকে খুব ভালোবাসো, আমারও তোমাকে বেশ পছন্দ। তোমার সাথে ওর বিয়েটা হলে সবচেয়ে বেশি খুশি আমি হতাম, কিন্তু ফারহানটা। আমি জানি আঙ্কেল সবটা, আর আমি একটুও কষ্ট পাইনি। আমি চাই ফারহান সুখী হোক, তাহলে আমিও খুশি থাকবো। কিন্তু কিন্তু কি মামনি? আঙ্কেল, ফারহান ভুল করছে। মানেটা হলো ফারহান নিশ্চয়ই আপনাকে বলেছে যে ওই মেয়েটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। হ্যাঁ, আর এই জন্য তো আমার ও মত হচ্ছে না, কিন্তু কি করবো বলো? সেটা সমস্যা নয় আঙ্কেল, কিন্তু কিন্তু আঙ্কেল, মেয়েটার চরিত্র ভালো না। ওর এরকম অনেকগুলো ছেলের সাথে সম্পর্ক আছে। ও এভাবে বড়লোক ছেলেদের ফাঁসিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা লুট করে। হোয়াট? হ্যাঁ আঙ্কেল, আমি সত্যি বলছি। এই দেখুন ওই মেয়েটার ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মেয়েটা কেমন। এই যে ছেলেটা, এও অনেক বড়লোক, আর এর কাছ থেকেও টাকা পয়সা সব নিয়ে এবার ফারহানের পিছনে পড়েছে। আমি ফারহানকে পাই বা না পাই, কিন্তু সত্যি তো এটাই যে আমি একে খুব ভালোবাসি, তাই আমি চাই না ওর সাথে খারাপ কিছু হোক। শেষে আমার ছেলে এরকম একটা মেয়ের ফাঁদে পড়লো। না, এই বিয়ে আমি কিছুতেই হতে দিব না। আর তোমাকেও আমি কথা দিচ্ছি যে ফারহানের বিয়ে তোমার সাথেই হবে, এই মেয়েটার সাথে নয়। টিনা তো এই কথা শুনে খুব খুশি, সব কিছু ওর পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। তারপর ও আবারও বলে, কিন্তু আঙ্কেল, ফারহানকে এক্ষুনি এইসব কিছু বলবেন না, কারণ ওই মেয়ে ওকে এমন জাদু করেছে যে আপনার কোনো কথাই ও বিশ্বাস করবে না। তাহলে কি করব? এমন কিছু করতে হবে যাতে ওই মেয়ে নিজেই ফারহানের জীবন থেকে চলে যায়, আর ফারহানও ওই মেয়েকে ভুল বোঝে। তুমি ঠিক বলছো। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি আজ আসি। আমাকে এখান থেকে আবার ভার্সিটিতে যেতে হবে। আরে ও তো ওই দিকে যাব। তাহলে চলো, আমি তোমাকে ড্রপ করে দেই। ওকে, চলুন। তারপর টিনা ওনার সাথে বেরিয়ে যায়। মাঝ রাস্তায় জ্যামে ওরা আটকা পড়ে যায়, কিন্তু ওর জ্যামের কারণে টিনার আইডিয়ার যেন শত গুণে সফল হয়ে যায়। কারণ হঠাৎ করে টিনার চোখ যায় রাস্তার ধারে, যেখানে মিতু একটা ফুচকার দোকানে পাশে দাঁড়িয়ে আছে, এর সাথে একটা ছেলে। একে টিনা চেনে, দিনার বয়ফ্রেন্ড। আর পাশে দিনাও দাঁড়িয়ে আছে, কিন্তু তাতে কি, ফারহানের বাবা তো আর দিনাকেই চেনে না। হঠাৎ করে হাঁটতে যেয়ে মিতু কিছুতে বেঁধে পড়ে যেতে নিলে ওই ছেলেটা ওকে ধরে নেয়। টিনা এই সুযোগটাকেই কাজে লাগায়, কারণ দূর থেকে মনে হচ্ছে ওরা দুজন দুজনকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। টিনা ফারহানের বাবাকে ডেকে এই দৃশ্য দেখায়। ওর বাবা এটা দেখে তো টিনার কথা পুরোপুরি বিশ্বাস করে নেয়, আর এটাও ঠিক করে ফেলে যে কিছুতেই এই মেয়ের সাথে ফারহানের বিয়ে হতেই দেবে না। পরের দিন সকালে ফারহান সবার সাথে বসে নাস্তা করছে। সেই সময় ওর বাবা ওকে বলল, ফারহান। হ্যাঁ আব্বু বলো। তোমাকে আজই ইউকে যেতে হবে। আজকেই? কিন্তু আব্বু হঠাৎ করে। হঠাৎ করে আজ পড়ে গেল। তোমাকে ওখানে আরকে কোম্পানির সাথে একটা ডিল সাইনের জন্য যেতে হবে। ইউনো যে এইটা আমাদের জন্য একটা বড় সুযোগ। এই ডিলটা যদি পেয়ে যাই তো প্রায় 1000 কোটি টাকা লাভ হবে। সো বুঝতেই পারছো যাওয়াটা কতটা জরুরি। তোমার পাসপোর্ট ভিসা সব কিছু রেডি। রাত 8টায় তোমার ফ্লাইট। ওকে আব্বু, আমি যাচ্ছি। তারপর ও মিতুর সাথে ওর যাওয়ার কথা বলে। মিতুর এইগুলা কথা শুনে একটু মন খারাপ হয়েছিল যখন শুনলো ফারহানের ফিরতে 1 সপ্তাহের বেশি সময় লাগবে। কিন্তু ফারহান ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সেদিন চলে যায়। আর তার পরের দিনই টিনার কথা অনুযায়ী ফারহানের বাবা মিতুদের বাড়িতেই যায়। মিতু ওই সময় বাড়িতে ছিল না, দিনার সাথে বাইরে গিয়েছিল। ওর বাবা মিতুদের বাড়িতে যেয়ে কলিং বেল বাজায়। বেলের শব্দ শুনেই মিতুর মা এসে দরজা খুলে অপরিচিত কাউকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। বলছি, তার আগে বলুন, এটা কি আরমান সাহেবের বাড়ি? হ্যাঁ। উনি কি বাসায় আছেন? হ্যাঁ আছে, আপনি বসুন, আমি ডেকে এনেছি। তারপর মিতুর মা যে ওর বাবাকে ডেকে আনলো। মিতুর বাবা ওনার সামনে আসতেই ফারহানের বাবা বললেন, তো আপনি আরমান সাহেব? জি ঠিক, আপনাকে তো চিনলাম না। না চেনারই কথা। তা মিস্টার আরমান, আপনার মাসিক ইনকাম কত জানতে পারি? আসলে ঠিক আমি কিছু বুঝতে পারছি না, আপনাকে চিনি না জানি না, হঠাৎ করে এসে আমার মাসিক ইনকাম কত জানতে চাইছেন যে? অবশ্যই কোনো কারণ আছে, তাই জানতে চাইছি, প্লিজ বলুন। জি 40,000 টাকা। মাত্র 40,000 টাকা? এই জন্যই বুঝি মেয়েকে বড়লোক ছেলের পিছনে লেলিয়ে দিয়েছেন।
বাড়তি টাকা হাতানোর জন্য। তার মানে কি বলতে চাচ্ছেন আপনি? ঠিকই তো বলছি। না, বলছেন না, কারণ আমার মেয়ে এরকম না। এই শিক্ষায় আমি আমার মেয়েকে মানুষ করিনি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি আপনার মেয়ে শিক্ষার মানুষ হয়েছে। এই জন্য তো আমার সম্পত্তি লোভে পড়ে আমার ছেলের পিছনে পড়েছে। তা কত টাকা হলে আপনার মেয়ের থেকে আমার ছেলেকে মুক্ত করতে পারবো বলুন? আপনি যত টাকা চাইবেন আমি দিতে রাজি আছি। বাজে কথা বন্ধ করুন। আমরা আপনাদের মতো বড়লোক হতে না পারি, কিন্তু লোভী নয়। আমাদের যা আছে তাতেই আমরা খুশি। আর আমার মেয়ে কখনো এরকম কাজ করতেই পারে না। ওকে, আমার কথা বিশ্বাস না হলে আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন যে সে আমার একমাত্র ছেলে ফারহান চৌধুরীর পিছনে পড়েছে কি না। আমি আজকে ভালোভাবে বলে গেলাম নিজের মেয়েকে সামলান, তা না হলে ফরহাদ চৌধুরী কি করতে পারে দেখবেন। তারপর ফারহানের বাবা ওখান থেকে চলে যায়, আর মিতুর বাবা মা যেন অসাড় হয়ে গেছে এসব শুনে। যে মেয়েকে ওরা এতটা ভরসায় করতো, আজ তার জন্য এত অপমান সহ্য করতে হলো। তবে মিতুর বাবা এখনো বিশ্বাস করেনি যে মিতু এসব করতে পারে। সন্ধ্যার দিকে মিতু বাড়ি ফিরে দেখে ওর বাবা মা দুজনেই ড্রয়িং রুমে বসে আছে। ও যে ওদের পাশে বসে, কিন্তু ওদের এভাবে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে আব্বু আম্মু, তোমরা এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তো আর কি করব, তুই যা করছিস তার জন্য তো আর কয়দিন পর মানুষের সামনে মুখ দেখাতেই পারবো না। ছি, তোকে আমরা এত বিশ্বাস করি, আর আজ তুই তার এই প্রতিদান দিলি। মানে আমি কি করেছি আম্মু? কি বাকি রেখেছিস সেটা বল। তোর জন্য লোকে বাড়ি বয়ে এসে এতগুলো কথা শুনিয়ে দিয়ে গেলে, ছি, আমি ভাবতেই মরে যেতে ইচ্ছে করছে। তুমি থামো তো মিতু, তোমাকে যা জিজ্ঞেস করব তা ঠিক ঠিক উত্তর দিবে। মিতু ওর আব্বুর কথা শুনে একটু ঘাবড়ে গেল, কারণ ওর আব্বু তখনই ওর নাম ধরে ডাকে যখন ও বড় কোনো অপরাধ করে। তারপর ও নিজেকে সামনে নিয়ে বলল, বলো আব্বু, কি বলবে? তুমি ফারহান নামে কাউকে চিনো? মিতু ফারহানের নাম শুনে খুব ঘাবড়ে গেল যে ওর আব্বু কি করে জানলো। ওকে চুপ করে থাকতে দেখে ওর মা বলল, কি রে, চুপ করে আছিস কেন, বল। হ্যাঁ, চিনি। ওর সাথে তোমার কি সম্পর্ক? আমার মাথায় হাত দিয়ে বল, কি সম্পর্ক তোর ওর সাথে? আর যাই হোক, মায়ের মাথায় হাত দিয়ে মিতু আর মিথ্যে কথা বলতে পারলো না, তাই ভয়ে ভয়ে বলল, আমি ওকে ভালোবাসি আম্মু। বলার সাথে সাথেই ওর মা ওর গালে ঠাস করে একটা চড় মারলো। তোর ওই ভালোবাসার জন্য ওর বাবা আমাদের বাড়ি এসে যা নয় তাই বলে অপমান করে গেছে। বলেছে আমরা নাকি টাকার জন্য তোকে এভাবে লেলিয়ে দিয়েছি। এত কষ্ট করে তোকে আমরা মানুষ করেছি এইসব শোনার জন্য, বল। ফারহানের বাবা এসব বলে গেছে? হ্যাঁ। মিতু আরো কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে কিছু পড়ার শব্দ শুনে ও পিছনে ফিরে দেখে ওর বাবা বুকে হাত দিয়ে নিচে পড়ে গেছে। ও আর ওর মা খুব ভয় পেয়ে তাড়াতাড়ি ওর বাবাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর সবকিছু দেখে বলেই, অতিরিক্ত মানসিক শকের কারণে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। এই কথা শুনে মিতু আর ওর মা খুব ভয় পেয়ে যায়। না, আপাতত ভয় কেটে গেছে, তবে সাবধান, ওনাকে যেন কোনোভাবেই আর চিন্তায় ফেলবেন না, তাহলে কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তারপর ওর বাবার জ্ঞান ফেলে ওরা কেবিনের ভেতর যায় ওর বাবার সাথে দেখা করতে। মিতু ওর বাবার পাশে যেয়ে বসে আর বলি, আপু বিশ্বাস করো, আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমাকে এভাবে অপমানিত হতে হবে। তারপরেও কি থেকে কি হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও আব্বু। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনো দিনও ওর সাথে কথা বলবো না, ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। আজ থেকে ওর সাথে আমার সব সম্পর্ক শেষ। তুমি কারো কাছে ছোট হয়ে যাও এমন কোনো কাজ করব না, প্রমিস। তারপর ওর বাবা অসুস্থ হয়ে গেলে ওরা বাড়িতে চলে আসে। এভাবেই 7 দিন পার হয়ে যায়। এই কয়েকদিনই মিতু ফারহানের সাথে কোনো যোগাযোগই করেনি। ফারহানও মিতুর সাথে যোগাযোগ করতে না পেরে ওর যেন দম বন্ধই হয়ে আসছে। ও তাড়াতাড়ি কাজ শেষ করে আর দিনের দিন বাড়ি ফিরে আসে। এদিকে মিতুও ফারহানের সাথে কথা বলে ওরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওর বাবার জন্য চাইলেও যোগাযোগ করতেই পারছে না। আর ওর বাবা তো সত্যিই কোনো দোষ নেই। ফারহানের বাবা যদি ওর বাবাকে এইভাবে অপমান না করতো তাহলে তো এসব কিছুই হতো না, আর ওর বাবা তো সুস্থই থাকতো। এটা ভেবে আবার মিতুর ফারহানের ওপর ভীষণ রাগও হচ্ছে। তাই ও ঠিক করেই নাই, ওর যতই কষ্ট হোক ও আর ফারহানের সাথে কোনো রকম যোগাযোগ করবেই না। কিন্তু যতই বলুক, মন তো আর মুখের কথা শোনে না, তাই মিতু সব সময় মন খারাপ করেই থাকে।
ও যেন এই কয়েকদিনে হাসতেই ভুলে গেছে। এদিকে ফারহান দেশে ফিরে আগে বাড়ি না যেয়ে মিতুর খোঁজে যায়। মিতু তো ফোন ধরছে না, তাই ও বাড়ি নাকি ভার্সিটি সেটা তো আর জানে না, তাই ও প্রথমেই ভার্সিটিতে যায় ওকে খুঁজতে। ফারহান সেখানে যেয়ে মিতুর ক্লাসে যায়, ক্যাম্পাসে সব জায়গায় খুঁজে কিন্তু পায় না। তখনই দিনা ওকে দেখতে পায় একা একা ভার্সিটি থেকে বের হচ্ছে। ফারহান দৌড়ে ওর কাছে যায়, ওকে আসতে দেখেই দিনা খুব অবাক হয়। ফারহান যেই ওকে জিজ্ঞেস করে, দিনা তুমি একা কেন? মিতু কোথায়? আমি আর 7 দিন ধরে ওকে ফোন দিচ্ছি, ও ফোন ধরছে না। এত কিছু পরও ও আপনার ফোন রিসিভ করবে, এটা আপনি কি করে ভাবছেন ভাইয়া? তার মানে তুমি কি বলছো এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি সত্যি কিছু জানেন না? না রে বাবা, আমি তো আজই ফিরলাম আর এসে এখানে এলাম মিতুর খোঁজে। ফারহানের কথা শুনিয়ে দিনা ওকে সব বলল যে সেদিন কি কি হয়েছিল, আর ওর বাবা এসব অপমানের জন্য মিতুর বাবাও অসুস্থ হয়ে পড়ে এগুলো বলল। সব শুনে ফারহান যেন খুব বড় শখ খেলো। ও ভাবতেই পারছে না ওর বাবা এসব, ছি। তাহলে সেদিন ওনার কথাগুলো সব মিথ্যে ছিল। ও আর ভাবতে পারছে না। ও তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা মিতুদের বাড়িতে আসলো। এসে ওকে ডাকতে শুরু করলো। ফারহানের কথা শুনে মিতু ওর ঘর থেকে বেরিয়ে আসলো, সাথে ওর বাবা মাও আসলো। ফারহানকে দেখে ওর বাবা বলল, তুমি ফারহান? জি আঙ্কেল। তা এখানে কি চাই এত কিছুর পরও? আঙ্কেল আমি জানি না আমার বাবা আপনাকে এসব কেন বললো। আমার বাবা তো আমাদের দুজনের বিয়ের কথায় রাজি হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে কি এমন হলো বুঝতে পারছি না। কিন্তু আমার মা বাবা মানুক আর না মানুক, আমি মিতুকে হারাতে পারবো না। প্লিজ আঙ্কেল, আমার বাবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তো মিতুকে আমার কাছে আলাদা করবেন না প্লিজ। সরি, এটা সম্ভব নয়, তুমি চলে যাও এখান থেকে। আঙ্কেল আমাকে ফিরিয়ে দিবেন না। আমার মা বাবা যদি ওকে মেনে না নেয় তবে ওকে নিয়ে আমি আলাদা হয়ে থাকবো। বিশ্বাস করুন, আমি কোনো কষ্ট পেতে দেব না ওকে। কিন্তু আমি চাই না আমার মেয়ের কারণে তুমি তোমার পরিবার থেকে আলাদা হও। তার চেয়ে ভালো তুমি ওকে ভুলে যাও। ভুলে যাব? এটা বলা যতটা সহজ, ভুলে যাওয়া অতটা সহজ নয়। আমি তো মিতুর কাছে শুনেছিলাম যে আপনি আন্টিকে ভালোবেসে বিয়ে করেছিলেন, আর ওনার বাবা মা রাজি ছিল না বলে আপনার পালিয়ে এসেছিলেন। আমরা তো সেরকম কিছু করছি না। আমরা তো আপনাদের অনুমতি নিয়ে আমাদের নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আপনি আজ নিজেকে একজন বাবা নয়, যে অবস্থান থেকে আপনি আন্টিকে নিয়ে পালিয়ে এসেছিলেন, আজ আবার সেই স্থানে নিজেকে দাঁড় করে বলুন, আমরা কি ভুল করেছি? ফারহান এই কথা শোনার পর মিতুর বাবা কি উত্তর দেবে ভেবেই পাচ্ছে না। সত্যি তো সেদিন মোহিনীকে পাওয়ার জন্য কোনো কিছু না ভেবেই পালিয়ে এসেছিল, আর মোহিনীও নিজের পরিবার ছেড়ে শুধুমাত্র ভালোবাসার জন্যই ওর হাত ধরেই চলে এসেছিল। ওরাও জানে যে ভালোবাসার জন্য কোনো বাধা মানে না, তাহলে আজ কিভাবে ওরা তাদেরই মেয়ের ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াবে? কিসের জন্য? শুধুমাত্র আত্মসম্মানের জন্য। নিজের মেয়ের ভালোবাসার চেয়ে নিজের সম্মান আজ তার কাছে বড় হয়ে গেল। অথচ একদিন যে নিজেই অন্য এক বাবার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে তার মেয়েকে নিয়ে পালিয়ে এসেছিল, তাহলে আজ কেন সে তার মেয়ের ভালোবাসা মেনে নিতে পারছে না? তাছাড়া তার মেয়েও তো তার বিরুদ্ধে কিছুই করেইনি, বরং তার অনুমতিই চেয়েছে। কি করা উচিত তার সে ভেবেই পাচ্ছে না। ঘরের এক কোণে নীরবে দর্শক হয়ে দাঁড়িয়ে আছে আর চোখের পানি ফেলছে মিতু। তারও যে কিচ্ছু বলার নেই। একদিকে নিজের ভালোবাসা, অন্যদিকেই বাবার সম্মান, কোনটা বাঁচাবে সে? পুরো ঘর জুড়ে নীরবতা বয়ে, কারোর মুখে কোনো হাসি নেই, আছে শুধুই সুখের আভাস। সব নীরবতা ভেঙে ফারহানের দিকে তাকিয়ে মিতুই কথা বলে উঠল, ফারহান আপনি প্লিজ এখান থেকে চলে যান। হোয়াট? কি বলছো তুমি এসব? তুমি চাও না যে আমাদের বিয়েটা হোক? পারবে তুমি আমাকে ভুলতে? দেখুন, আমি জানি যে আপনি আমাকে কতটা ভালোবাসেন, আর আমিও আপনাকে খুব ভালোবাসি। তাই চাইলেই কখনো আপনাকে ভুলতে পারবো না, আর না তো কখনো আপনার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো। কিন্তু আমি আমার বাবা মাকেও খুব ভালোবাসি, তাই ওদের বিরুদ্ধে গিয়ে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। পৃথিবীতে সবার ভালোবাসা পূর্ণতা পায় না ফারহান, হয়তো আমাদের ভালোবাসাও পাবে না। মেনে নিন না যে এটা হয়তো আমাদের ভাগ্যে লেখা ছিল। দূরে থেকেও ভালোবাসা চাই, আমরা এক হতে পারলাম না তো কি হয়েছে? দূর থেকে না হয় একজন আরেকজনকে ভালোবেসে যাব, কিন্তু তবুও আমাদের জন্য তো আর কাউকে কষ্ট পেতেও হবে না, আর না তো কেউ কারো কাছে ছোট হবে। এটাই বা কম কি বলুন? আমাদের সুখের কথা এরা কেউ ভাবছে না তো কি হয়েছে? আমরা তো এদের সম্মানের কথা ভেবেছি। আপনি এক না হয়ে আলাদা হয়ে গেলে তাতে আমাদের বাবা মা খুশি হয়, তাহলে তো আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো, তাই না বলুন? তাই আমাদের ভালোবাসার কসম আপনাকে, প্লিজ এখান থেকে চলে যান, আর কোনো দিনও এখানে আসবেন না প্লিজ। মিতু প্লিজ ফারহান,
আপনি চলে যান এখান থেকে। বেশ, আমি তোমার কথায় রাখবো, চলে যাচ্ছি। আর কখনো ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে আসবো না। বাই, ভালো থেকো। বলেই চোখের পানি মুছতে মুছতে ফারহান বেরিয়ে যাবে, তখনই মিতুর বাবা ওকে পেছন থেকে ডাক দেয়। দাঁড়াও। ওনার কথা শুনে ফারহান দাঁড়িয়ে যায় আর পিছন ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকায়। তারপর মিতুর বাবা বসে থেকে উঠে বসে, মিতুর দিকে এগিয়ে যায় আর বলেই, নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে বাবা মায়ের কাছে মহান হতে চাচ্ছিস মা? এতটা পাষাণ মনে হয় তোর আমাকে যে আমি আমার একমাত্র মেয়েকে কষ্টর সাগরে ভাসিয়ে দিব? ওরে এতটা খারাপ আমি নয় রে মা। আমি কখনো চাইনি তোদের সম্পর্কের মাঝে বাধা সৃষ্টি করতে। শুধুমাত্র ওর বাবার কথায় আমি পিছিয়ে এসেছিলাম। এছাড়া আমি কী বা করতাম বল মা? কিন্তু আমি এতটাই পাষাণ না যে আমার মেয়ে আমার সামনে কষ্ট পাবে। আর সেটা আমি চেয়ে চেয়ে দেখব। আমি যে তোকে খুব ভালোবাসি মা, আমি তোর কষ্ট দেখতে পারবো না। আমি জানি তুই যতই মুখে এসব বলিস না কেন, ফারহানকে ছেড়ে তুই থাকতে পারবি না। এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি মা। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। ফারহান, বাবা এদিকে এসো। মিতুর বাবার কথায় ফারহান এগিয়ে এসে ওদের বাসে বসায়, দাঁড়ায়। তারপর মিতুর বাবা মিতুর হাতটা ফারহানের হাতের উপর দিয়ে বলে, আমি আমার মেয়েকে আজ তোমার হাতে তুলে দিলাম। আমি জানি আমার মেয়েকে তুমি খুব ভালো রাখবে। সেই নিঃশঙ্কাতে আমার জানটা আজ তোমার হাতে দিলাম। দয়া করে তোমরা খুব সুখী হও। তারপর কিছু সময় থেমে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে মিতুর বাবা আবার বলতে শুরু করে, তুমি মিতুকে নিয়ে যাও, আবার সেদিনে তোমরা আমাদের কাছে ফিরে আসবে, যেদিন তোমার বাবা মা তোমাদের মন থেকে মেনে নেবে, তার আগে নয়। এই কথা শুনে ওরা দুজনই সহ মিতুর মা ও অবাক হয়ে নিজের ওনার দিকে তাকিয়ে থাকে। আপু কি বলছো তুমি এসব? আমি তোমাদের ছেড়ে যদি ওনারা কোনোদিনও মেনে না নেয়, না আমি পারবো না তোমাদেরকে ছেড়ে থাকতে। হ্যাঁ সত্যিই তো, তুমি এসব কি বলছো? ও আমাদের একমাত্র মেয়ে, ওকে ছাড়া আমরা কিভাবে থাকবো? যদি ওনারা সত্যি মিতুকে মেনে না নেয়। আন্টি প্লিজ, আপনি এভাবে কাঁদবেন না। আমার বিশ্বাস, আমার বাবা যতই মুখে বলুক এসব, আমি বিশ্বাস করি ওই ঠিক আমাদের মেনে নিবে। বেশি দিন রাগ করে থাকতে পারবে না। মিতু, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। আমি বলছি সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার কথা আমি মেনে নিলাম আঙ্কেল। আমি সেদিনই মিতুকে নিয়ে আপনার সামনে আসব, যেদিন আমার বাবা আমাদেরকে মেনে নিবে। কিন্তু আমি পারবো না আমার আব্বু আম্মুকে ছেড়ে থাকতে। মিতু মা, দেখ সবসময় সব কিছু দিয়ে পরিপূর্ণ হয় না। ওকে ছেড়ে থাকতে আমাদেরও খুব কষ্ট হবে। কিন্তু আমি যে খুব নিরুপায় মা। তুই কি চাস তোর বাবার দিকে কেউ আঙ্গুল তুলুক? না বাবা। ঠিক আমিও তেমনটা চাই না। তুই তোর ভালোবাসাকে বিসর্জন দিস। ভালোবাসার কাছে যতই বাধা আসুক না কেন, এটা অতিক্রম করতে হয়, পিছিয়ে আসতে নেই। আমাদের কথাই ভাব, তোর মাকে যখন আমি নিয়ে এসেছিলাম কেউ মেনে নেয়নি আমাদের, পরে কিন্তু ঠিকই মেনে নিয়েছে। এই জন্যই আজকে তোদেরকে আমি এইভাবেই যেতে বলছি। কারণ আমারও বিশ্বাস ফারহানের বাবা মা একদিন তোকে ঠিকই মেনে নেবে। আমার মেয়ে যে এরকম, সে সবার মন জয় করতে সক্ষম। তোর মুখ ঘুরিয়ে কেউ বেশি দিন থাকতে পারবে না মা। আমি জানি তুই ঠিক পারবি ওদের মন জয় করতে। আমি তোকে অনুমতি দিচ্ছি, তুই তোর ভালোবাসার মানুষের সাথে যা মা। দোয়া করি তোরা যেন খুব ভালো থাকিস। আম্মু। মিতু ওর বাবা মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলো। তারপর অবশেষে ওর বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। ফারহান আগে থেকে বন্ধুদের বলে দিয়েছে, তাই ওরাও বিয়ের সব ব্যবস্থা করেই রেখেছে। তারপর ফারহান মিতুকে নিয়ে কাজে অফিসে যায়। সেখান থেকে ওরা নয়ন, রোহান সহ ফারহানের সব বন্ধুরা উপস্থিত ছিল। আর মিতু যেতে যেতে দিনাকে বলেছিল, এই জন্য দিনাও সেই দিনে চলে আসে, কারণ তার বেস্টুর বিয়ে, আর সে থাকবে না তা কি করে হয়। তারপর ওরা ওখানেই পৌঁছায় এবং সুষ্ঠুভাবে ওদের বিয়ে সম্পূর্ণ হয়। আর ফারহান এবং মিতু দিনা আর ফারহানের বন্ধুদের থেকে বিদায় নিয়ে সোজা ফারহানদের বাড়িতে আসে। ফারহানের বাবা মা তখন ড্রয়িং রুমে বসেছিল। তখনই ফারহানকে এভাবে মিতুকে সাথে করে নিয়ে আসতে দেখে খুব অবাক হয়ে যায় ফারহানের বাবা, খুব রেগেও যায়। তারপর উনি ফারহানকে উদ্দেশ্য করে বলেই, এসব কি ফারহান, এই মেয়েটা এভাবে এখানে নিয়ে এসেছো কেন? আর তুমি দেশে বা কখন ফিরলে? কই, আমাকে তো কিছুই বলনি। তোমার সব কথা উত্তর আমি দিব। তার আগে এটা বলি যে মিতুকে আমি এভাবে এখানে নিয়ে আসার কারণ হলো ওকে আমি বিয়ে করেছি। আর বিয়ের পর মীরা তো তার স্বামীর সাথে শ্বশুরবাড়িতে আসবে,
এটা তো স্বাভাবিক, তাই না? হোয়াট? তুমি ওকে বিয়ে করছো মানে? এইভাবে রিয়াক্ট করছো কেন বাবা? আমি তো তোমাকে বলেছিলাম যে আমি ওকে ভালোবাসি, তাহলে এতটা হাইপার হচ্ছে কেন? আর তুমি তো বলেছিলে যে তোমার কোনো আপত্তি নেই, তাহলে? তাই বলে তুমি ওকে এভাবে বিয়ে করবে এটা আমি মেনে নেব? তুমি ভাবলে কি করে? এইভাবে বিয়ে করেছি বলে তোমার সমস্যা, নাকি তুমি ওকে মানতেই পারছো না? তুমি চাও না যে আমি ওকে বিয়েটা করি, সেজন্য? তার মানে? আর মিথ্যে বলে লাভ নেই আব্বু। তুমি ওর বাবা মাকে যা বলেছ আমি সবটাই শুনেছি। ওই এখন আমাদের থেকেই ওই মেয়েটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল যে ওরা যেটা বলছে সেটা তুমি বিশ্বাস করবে? ওরা আমাকে কিছু বলেনি, আমি নিজে থেকে জেনে নিয়েছি। এখন তুমি বলো তো, আমি যা শুনেছি সেগুলো সত্যি কিনা? হ্যাঁ সত্যি। আর আমি এখনো বলছি এই মেয়েটা ভালো না। তুমি একটা খারাপ মেয়ের পাল্লাই পড়েছো ফারহান। আমি কখনোই এই মেয়েকে এবারের বউ হিসেবে মেনে নিব না। তাই বলছি ওকে চলে যেতে বলো। মিতু শুধু এসব শুনছে আর চোখের পানি ফেলছে। সরি আব্বু, ও কোথাও যাবে না। ও শুধু এখন আমার ভালোবাসায় নয়, আমার বিবাহিত স্ত্রী। আর কি বললে? ও খারাপ মেয়ে? ওকে আমি খুব ভালো করে চিনি আর নিজের থেকে বেশি বিশ্বাস করি। তুমি না জেনে এসব বলতে পারো না। তার মানে তুমি আমার কথা শুনবে না? আমাদের থেকে ওই মেয়েটা তোমার কাছে বেশি বড় হয়ে গেল? আব্বু, তুমি কিন্তু ভুল বুঝছো। তোমরা যেমন আমার বাবা মা, তেমনি ও আমার বউ। তোমরা সবাই আমার কাছে সমান ইম্পর্টেন্ট। আমি ওকে ছাড়তে পারবো না। ওকে বেশ, তাহলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আজ থেকে আমি জানবো আমার কোনো ছেলে নেই। আব্বু, এই মেয়েকে আমি কখনোই মেনে নেব না। তোমার ছেলেকে বলে দাও, ও যদি কখনো এই মেয়েকে ছাড়তে পারে সেদিন ওর এ বাড়িতে জায়গা হবে, আর নয়তো চিরদিনের জন্য এ বাড়ির দরজা ওর জন্য বন্ধ। ওকে বেশ, আমি চলে যাচ্ছি। আসবো না আর তোমার বাড়ি। এসব তুমি কি বলছিস বাবা? মাকে ছেড়ে চলে যাবি, তোর কষ্ট হবে না? আমি তো যেতে চাইনি, বাবাই তোমাকে চলে যেতে বললো। ওগো তুমি কিছু বলো না, দেখো চলে যাচ্ছে, ওকে আটকাও। এই ফারানা, বোঝা না। মা তোর বাবাকে দেখ, তোর ভাই চলে যাচ্ছে। বাবা, তুমি কেন এমন করছো? মেনে নাও না ওদের। ওদেরকে দেখে মিতুরও খুব খারাপ লাগছে। ওর মনে হচ্ছে যা হয়েছে সব কিছুর জন্য ওই দায়ী। তাই ও বলল, কাউকে কোথাও যেতে হবে না। আমার জন্যই যখন সব হচ্ছে আমি চলে যাচ্ছি। আমার জন্য আপনাকে নিজের বাবা মাকে ছেড়ে থাকতে হবে না ফারহান। মিতু, কি বলছো? তুমি জোর করে এখানে আসোনি, আমি নিয়ে এসেছি তোমায়। তাই এই বাড়িতে তোমার যখন জায়গা নেই, আমিও চাই না এই বাড়িতে থাকতে। চলো এখান থেকে। ফারহান বাবা, পাগলামি করিস না। তোর বাবা তো রাগের মাথায় এসব বলছে। একটু পরে আবার রাগ পড়ে গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই চল তো, ভিতরে চল। আমি রাগের মাথায় বলিনি, যা বলেছি ঠান্ডা মাথায় ভেবে চিনতে বলেছি। এই মেয়েকে আমি এ বাড়িতে জায়গা দেব না। আর তোমার ছেলে যদি ওকে ছাড়তে না পারে তাহলে ওর এখানে কোনো জায়গা নেই। দেখলে তো মা, এবার কি বলবে? ভালো থেকো তুমি, নিজের খেয়াল রেখো। আমি আসি। ভাই, আসছি আপু, মায়ের খেয়াল রাখিস। বাই মা। বলে চোখের পানি মুছে মিতুকে নিয়ে বেরিয়ে গেল। তারপর নয়নকে ফোন দিয়ে সব বলল। নয়ন ওর অন্য বন্ধুদের সাথে নিয়ে ওদের থাকার জন্য একটা ঘর ঠিক করলো। ফারহান মিতুকে নিয়ে সেখানে চলে যায়। ওরা বন্ধুরা ওদের বাড়ির রাতের খাবারটা কিনে দিয়ে ওদেরকে বুঝালো যেন ওরা ভেঙে না পড়ে। ওরা সবাই ওদের সাথেই থাকে আছে, কোনো অসুবিধা হবে না ওদের। তারপর ওরা আবার সকালে আসবে বলে ওদের থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে আসে। ওরা চলে আসার পর মিতু যেয়ে ফারহানের পাশে বসে আর বলে, খুব কষ্ট হচ্ছে আপনার, তাই না? আজ আমার জন্য আপনাকে আপনার বাবার বাড়ি থেকে বের করে দিল। মিতু, তুমি আবার এসব বলছো? তুমিও তো আমার জন্য নিজের পরিবার ছেড়ে এসেছো, তাহলে আমি কেন পারবো না? এইসব নিয়ে একদম মন খারাপ করবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কোনো কষ্ট পেতে দিব না আমি তোমায়। এখন একটা শুধু চাকরি ম্যানেজ করতে হবে। সেদিন এভাবেই কেটে যায়। পরের দিন সকালে আর ওর বন্ধুরা সকালের খাবার নিয়ে সাথে করে নিয়ে ওদের বাসায় আসে। ফারহান তা দেখে বলে, আমাদের জন্য তোদেরও বড্ড অসুবিধায় ফেলে দিলাম, তাই না রে? এটা শুনে রোহান তো রেগে গিয়ে বলে, শালা, আর একবার এ কথা বললে না, তোর কি অবস্থা করব তুই ভাবতেও পারবি না। হ্যাঁ, রোহান ঠিক বলেছে। আর তুই এসব কি করছিস রে ভাই? ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমরা শুধু বন্ধুই নই, আপন ভাইয়ের চেয়েও কোনো অংশে কম নয়। আর ভাই হয়ে ভাইয়ের জন্য এগুলো করব না, তা কি করে হয় বলতো? সত্যি, তোদের মতো বন্ধু পেয়ে আমি খুব লাকি। আর যদি তোরা না থাকতিস তাহলে আমার কি যে হতো। এবার নয়ন বলে ওঠে,
ধর মিয়া, এসব বাদ দে তো। আচ্ছা শোন, তোকে চাকরির জন্য কোনো টেনশন করতে হবে না। আমি আমার ভাইয়াকে বলে সব ব্যবস্থা করে রেখেছি। ভাগ্যিস কাল কথাটা ভাইয়া তুলেছিল। কাল এখান থেকে যে শুনি ভাইয়া বলেছে ওর অফিসে লোক নেবে, ভালো পদ, স্যালারিও ভালো। তাই আমি তোর কথা বলেছি, আর ভাইয়াও রাজি। ভাইয়া বলেছে সব ব্যবস্থা ভাইয়া করে রাখবে, তুই শুধু কাল থেকে জয়েন করবি। এই কথা শুনেই ফারহান মিতু দুজনেই খুব খুশি হয়। সত্যি রে, তোরা না থাকলে আমি এতটা এগোতে পারতাম না রে। আরে মামা, এখন এইসব চিন্তা বাদ দিয়ে বউয়ের সাথে চুটিয়ে প্রেম করো তো, যেন বছর না ঘোরাতেই সুসংবাদ এসে যায়। রুহানের কথা শুনে সবাই হেসে উঠল। মিতু তো লজ্জায় শেষ। এভাবে ওদের সময় এগুলো এবার খুব ভালোভাবেই কেটে যায়। দুজনের ভেতরে নিজেদের পরিবারকে ছেড়ে থাকার কষ্টটা আছে, তারপরও এত কিছু পার করে যে ওরা এক হতে পেরেছে, এটা নিয়েই ওরা খুশি। আর এই খুশির মুহূর্তগুলো যেন তাড়াতাড়ি পার হয়ে যায়। দেখতে দেখতে ওদের বিয়ের 1 বছর পূর্ণ হয়ে যায়। আর এই 1 বছরে ফারহান বা মিতুর ওদের পরিবারের সঙ্গে কোনোদিন দেখাই হয়নি। তবে মিতুর সাথে ওর মার প্রায় কথা হয়, কিন্তু বাবার সাথে হয় না। এই 1 বছরে মিতুর বাবা অনেক পরিবর্তন হয়ে গেছে। প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথাই বলে না, সব সময় চুপচাপই থাকেন। আর বাড়িতে যেটুকু সময় থাকেন মিতুর ছবির দিকে তাকিয়ে বসে থাকেন। মিতুর মা অনেক দিন ওনাকে মিতুর সাথে কথা বলার জন্য বলেছেন, কিন্তু উনি বলেন না। ওনার মনে হয় উনি যেভাবে আছেন নিজেকে শক্ত করে সেভাবেই থাকতে পারবেন। কিন্তু মিতুর সাথে কথা বললে উনি আর নিজেকে আটকে রাখতেই পারবেন না, কারণ ওনার মেয়ে যে ওনার প্রাণ। কিন্তু উনিও যে নিরুপায়, তার যে কিছুই করার নেই এছাড়া। তবে উনি মিতুর সাথে কথা না বললেও ওর খোঁজ ঠিকই রাখেন। আর এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেন যে তার মেয়ে নিজের ভালোবাসাকে আপন করে পেয়ে তো সুখে আছে। এটাই বা কম কিসে, উনিও যে এটাই চায় যে মিতু খুশি থাকুক। মিতুও ফারহানের সাথে সত্যি খুব ভালোই আছে। ফারহান ওর কথা রেখেছে। ও মিতুকে আজ অবধি কোনো কষ্টের আঁচও পেতেই দেয়নি, ভালোবাসা দিয়েই ভরিয়ে দিয়েছে ওর জীবন। কিন্তু কথায় বলে না, বেশি সুখ বেশি দিন থাকে না। ওদেরও ঠিক তাই হয়েছে। ওদের প্রথম বিবাহ বার্ষিকীতে ফারহান খুব বড় না হলেও বেশ জমজমাট আয়োজনের অনুষ্ঠান করে। ও ওর সব বন্ধু সহ অফিসের স্টাফদেরও ইনভাইট করে, সাথে আরও একজন ইনভাইট করে যার সাথে ওদের কোম্পানির নতুন ডিল সাইন হয়েছে। আর ফারহানের সাথে খুব ভালো বন্ধুত্বও তৈরি হয়েছে। আর সেই ব্যক্তি হলো আর কেউ না, যে কোম্পানির মালিক রাজ খান। ফারহানের সমবয়সী, দেখতেও সুন্দর, কিন্তু স্বভাবটা নোংরা টাইপের। যাই হোক, সেদিন অনুষ্ঠানে এসেই মিতুকে দেখে ওর তো পাগল হয়ে যাওয়া যায় অবস্থা। যদিও ফারহানকে ও এসব বলতে দেয়নি, বুঝতেও দেয়নি, কিন্তু ও মনে মনে মিতুকে কিভাবে নিজের করা যায় ওখান থেকে ফিরে আসার পর থেকেই ও যেন ছক তৈরি করতে থাকে। ও সেদিন লুকিয়ে মিতুর কয়েকটা ছবিও তুলে নেয়। সেদিনের পর থেকেই মিতু যেন ওর চোখের ঘুম কেড়ে নিয়েছে, সারাক্ষণ শুধু মিতুর কথাই ভাবে। সেদিনও ওর অফিসে নিজের কেবিনে বসে মিতুর ছবি বের করে দেখে আর দেখছিল, ওর কথা ভাবছিল। ঠিক সেই সময় ওর কেবিনে একটা মেয়ে আসে, আর সেই মেয়েটি আর কেউ নয়, সে হলো টিনা। টিনার সাথে রাজের খুব ভালো সম্পর্ক, যেহেতু দুজনেই একই মন মানসিকতার মানুষ, তাই আর কোনো এক ক্ষেত্রে বিশেষ করে রাজের সাথে টিনার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর তারপর থেকে ওরা খুব এনজয়লি একে অপরের সাথে মেলামেশা করে। আর আজ টিনা রাজের অফিসে এসে ওর কেবিনে যেয়ে দেখে রাজ এক ধ্যানি ফোনের দিকে তাকিয়ে কি যেন দেখছে। টিনা যে ওর কেবিনে ঢুকেছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। তাই টিনাও রাজকে না ডেকে কৌতূহলবশত ও কি এত দেখছে দেখার জন্য রাজের পেছনে যেয়ে ওর হাত থেকে ফোনটা কেড়ে নেয়। এবার রাজের হুঁশ হয়, ও টিনার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আরে টিনা, তুমি কখন এলে? এসেছি অনেক সময়, কিন্তু তোমার তো অন্যদিকে কোনো খেয়ালই নেই, ফোনের মধ্যে ঢুকে গেছো, তাই তোমার ফোনটা কেড়ে নিলাম। তা মশাই, এবার আমিও একটু দেখি যে তুমি ফোনে এত কি দেখতে বিভোরছিলে। বলে টিনা ফোনের স্ক্রিনে তাকিয়ে মিতুর ছবি দেখে বড়টা শকটা খায়। আরে মিতু, তুমি মিতুর ছবি দেখছিলে? এর ছবি তুমি কোথায় পেলে রাজ? মানে তুমিও মিতুকে চেনো? ওকে চিনবো না আবার? ওর জন্যই তো আমি আমার ভালোবাসাকে হারিয়েছি। হোয়াট? তার মানে মিতুর স্বামী মানে এই ফারহানই তোমার সেই ফারহান? হ্যাঁ। আসলে টিনা তো ফারহানকে ভালোবাসতো, এটা রাজ জানে।
টিনার কথা শুনে রাজের মাথায় একটা বড়সড় প্ল্যান আসলো। আরে বাস, তাহলে তো ভালোই হলো টিনা। আমরা তো এবার দারুণ একটা কাজ করতে পারি, যাতে তুমি তোমার ভালোবাসা পেতে পারো আর আমিও আমার ভালোবাসা নিজের করে পাবো। মানেটা হলো, তুমি যেমন ফারহানকে ভালোবাসো, তুমি চাও যে ও যেন তোমার হয়, তেমনি আমিও মিতুকে ভালোবাসি, ওকে নিজের করে পেতে চাই। সো তার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে, যাতে করে আমাদের দুজনেরই লাভ। মানে কি বলছো? আমি বুঝতে পারছি না। পারবে পারবে, সবই বুঝতে পারবে। তুমি শুধু আমি যা বলবো তাই করবে। কি করতে চাইছো তুমি বলো তো? ফারহান মিতুকে অনেক ভালোবাসে, তাই না? ওর মন থেকে মিতুর জন্য এই যে ভালোবাসাটা, এটা ঘৃণায় পরিণত করতে হবে। ফারহানের চোখে মিতুকে খারাপ বানাতে হবে। ব্যাস একবার আগুনটা লাগাতে পারলে না, ওরা দুজনে আলাদা হয়ে যাবে আর আমাদের উদ্দেশ্য সফল হবে। তার জন্য আমি যা বলবো তুমি শুধু তাই করবে। তুমি শুধু কি করতে হবে তাই বলো। ফারহানকে পাওয়ার জন্য আমি সব করতে রাজি আছি। ওকে, তাহলে শোনো। ওকে বেবি, ডোন্ট ওয়ারি, কাজ হয়ে যাবে। এবার দেখি ওদের ভালোবাসা কতদিন থাকে। রাজের কথা মতো কাজে লেগে পড়ে টিনা। ওর যে ফারহানকে চাই তার জন্য ও সব কিছুই করতে রাজি। পরদিন সকালে ফারহান অফিসে চলে যাওয়ার পর মিতু মার্কেটে যায় ওর কিছু কেনাকাটা করার জন্য। তাই রাজও তখন ওই পথ দিয়েই আসছিল। ও মিতুকে ওখানে দেখে খুবই খুশি হলো এবং ওর দিকে এগিয়ে গেল। আরে মিতু, কেমন আছো? পিছনে কারো কণ্ঠ শুনে ও পিছনে ফিরে দেখে সেই দিনের সেই লোকটা যাকে ফারহান ইনভাইট করেছিল। মিতু ও সৌজন্যতার জন্য বলল, জি ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালোই। তা শপিং করতে এসেছিলি বুঝি? হ্যাঁ, আর হয়েও গেছে, এখন বাসায় যাব। ও আচ্ছা, কিছু মনে না করলে একটা রিকোয়েস্ট করব। জি বলুন। আসলে আমার একটা গিফট কেনার ছিল, মেয়েদের গিফট, বাট আমি মেয়েদের ব্যাপারে ভালো বুঝি না। সো আপনি যদি একটু হেল্প করতেন, যদি একটা গিফট চয়েস করে দিতেন। রাজের কথা শুনি মিতু খুব টানায় পড়ে গেল। ওর যেতে ইচ্ছে করছে না, তবুও না করতে পারছে না। কি করবে বুঝতেও পারছে না। তা দেখে রাজ আবার বলল, প্লিজ চলুন না। বাধ্য হয়ে মিতু ওর সাথেই গেল। তারপর কেনাকাটা শেষ করে মিতু বাড়ি চলে এলো। যদিও রাজ ওকে বাড়ি পৌঁছে দিতেই চেয়েছিল, কিন্তু মিতু জোর করেই একাই চলে আসলো। কারণ একদিনের পরিচয়ে রাজের এত আদিক্ষেতা মিতুর একদম পছন্দ হচ্ছিল না। তাছাড়া ফারহানও যদি খারাপ মনে করে। এদিকে ফারহান অফিস থেকে ফেরার পথে গাড়ি থামিয়ে সেখানে যায় মিতুর জন্য গোলাপ কিনতে। তখনই টিনা ওর সামনে আসে। এতদিন পর আবার টিনাকে ফারহান খুব অবাকই হয়। টিনা ওর দিকে এগিয়ে এসে বসে বলে, কেমন আছো ফারহান? তুমি এখানে? হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিলাম। এতদিন পর তোমাকে এখানে দেখে ভাবলাম কথা বলে আসি। তা বউয়ের জন্য ফুল কিনেছো বুঝি? তা মিতুকে তো দেখলাম শপিং মলে একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। খুব ক্লোজভাবেই চলছিল দুজনে, দেখে মনে হচ্ছিল হ্যাপি কাপল। আমি জানতাম তুমি আমার মুখে কথা বিশ্বাস করবে না। এই দেখো, আমার কাছে পিক আছে। বলে পিকগুলো বের করে ফোনটা ফারহানের দিকে এগিয়ে দেয়। দেখো, সেটাকে আমি জানি না, কিন্তু মেয়েটা যে মিতু সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। ফারহান খুব অবাক হয় পিকগুলো দেখে। সত্যি তো, এটা মিতু। আজ সকালে ওর যে ড্রেসটা পরা ছিল সেটাই পরা। আর তার চেয়ে অবাক হলো রাজকে দেখে। রাজ ওর সাথে কি করছে? আর পিকগুলো ঠিক এমনভাবে তুলেছে দেখে মনে হচ্ছে ওরা দুজন খুব ঘনিষ্ঠ হয়েই দাঁড়িয়ে আছে। আসলে মিতু যখন গিফট চুজ করছিল ওর খুব সেদিকেই শুধু নজর ছিল। তাই রাজ যে ওর পিছনে ওর কাছে খুব কাছে এসে দাঁড়িয়েছিল আর টিনা দূর থেকে ওদের ছবি তুলছিল, এইসব কিছুই ওর ধারণার বাইরেই ছিল। কারণ ও তো এসব ভাববেইনি ব্যাপারটা এমন হবে। ফারহান পিকগুলো দেখে কি বলবে বুঝতেই পারছে না। তারপর ও টিনাকে আর কোনো কিছু না বলে সোজা ওখান থেকে চলে আসে। ফারহান চলে আসার পর টিনা পিছন ফিরিয়ে রাজকে বেরিয়ে আসে। তারপর রাজ টিনা দুজনেই ফারহানের যাওয়ার দিকে তাকে শয়তানি হাসি হাসতে থাকে। এদিকে ফারহান বাড়ি এসে মিতুকে যে সে কোথায় গিয়েছিল তা শুনে মিতু যে বলে যে সে ওর কিছু কেনাকাটা করতে গিয়েছিল আর ও ফারহানকে ফোনও দিয়েছিল, কিন্তু ফারহান ফোন রিসিভ করেনি। ফারহান ফোন বের করে দেখে সত্যি মিতু ফোন দিয়েছিল, কিন্তু মিতুর যে রাজের সাথে দেখা হয়েছিল এটা বলে না। দেখে ফারহানের কেমন সন্দেহ হয়, কিন্তু সে এইভাবে বলে না যে ফারহান যদি রাগ করে। কিন্তু এইটা না বলাটাই যে ওর জন্য কাল হয়ে দাঁড়াবে এটা তো ও নিজেও জানতো না।
তারপর আর ফারহান কিচ্ছু বলে না। এভাবে আরও 1 সপ্তাহ কেটে যায়। মিতু শরীরটা ইদানিং খুব খারাপ লাগছে, কোনো কিছু খেতেই পারছে না, বমি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে। একদিন সকালে ফারহান অফিসে চলে যাওয়ার পর দিনা আসে মিতুর সাথে দেখা করতে। ও আসার পর মিতুর শরীর খারাপ শুনে ওকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যায়। আজও যাওয়ার আগে মিতু ফারহানকে ফোন দিয়েছিল, কিন্তু ফারহান মিটিংয়ে বিজি ছিল, এই জন্য ফোন রিসিভই করেনি। বাধ্য হয়ে আজও ফারহানকে না বলেই মিতু দিনার সাথে ডাক্তারের কাছে চলে যায়। আর এদিকে সেদিনের ছবিগুলো দেখার পর থেকে ফারহান মিতুর মতে সব কিছু ঠিকই আছে। এটা দেখে রাজ আর টিনা আরও বড় প্ল্যান করে। এবার ওরা সব দিক থেকে ঠিক করেই মাঠে নামে, যাতে এবার আর ব্যর্থ না হয়। অফিসে ফারহান মিটিং শেষ করে নিজের কেবিনে বসেছিল, তখনই ওর নামে একটা পার্সেল আসে। ফারহান পার্সেলটা হাতে নিয়ে ভাবছে যে এই সময় ওর নামে পার্সেল কে পাঠাবে। ভাবতে ভাবতেই ও পার্সেলটা খুললো, ভিতরে কি আছে তা দেখার জন্য। কিন্তু ভিতরে যা আছে তা দেখে যেন ওর পায়ের তলা থেকে মাটি সরে গেল। ওর বুকের ভেতর যেন কেউ হাতুড়ি দিয়ে মারছে। ও ওর নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। ও না চাইতেও চোখ দিয়ে অঝরেই পানি পড়ছে। ও যেন বাকরুদ্ধ হয়ে গেছে হাতে দেখা ছবিগুলো দেখেই, কারণ ছবিগুলো মিতুর আর রাজের অন্তরঙ্গ মুহূর্তের ছবি, যেগুলো রাজ আর টিনা মিলে এডিট করে বানিয়েছে। কিন্তু এই মুহূর্তে ফারহানের মাথায় এই কথাটাই আসছে না যে ছবিগুলো এডিট করাও হতে পারে। ও এগুলোকে সত্যিই ভেবে নিয়েছে। বেশ কিছুক্ষণ এভাবে বসে থেকে রেগে ফারহান অফিস থেকে বেরিয়ে সোজা রাজের অফিসে যায় আর ওর কেবিনে ঢুকে রাজের মুখের উপর ছবিগুলো ছুঁড়ে মারে। রাজ ছবিগুলো দেখেই ঘাবড়ে যাওয়ার নাটক করে বলে, আরে ফারহান সাহেব, আপনি এগুলো কি করে পেলেন? তুই কি ভাবছিস তুই আমার স্ত্রীর সঙ্গে এসব করে বেড়াবি আর আমি জানতে পারবো না? বলেই ফারহান রাজের কলার ধরে টেনে ওকে মারতে শুরু করে। তোর সাহস কি করে হয়? আরে ফারহান সাহেব, আমার কথা তো শুনুন। দেখুন, এখানে সাহসের কিছু নেই। আমি মিতুকে ভালোবাসি, আর আপনার স্ত্রীকে আপনি খুশি করতে পারেননি, তাই আমি ওকে আমার ভালোবাসার কথা জানালে ও আমার কথায় রাজি হয়ে যায়। আপনি ওকে সেই সুখ দিতে পারেননি যেটা আমি ওকে দিয়েছি। এটা আপনার ব্যর্থতা, আমার নয়। মিতু আর আমি এখন আমরা একে অপরকে খুব ভালোবাসি। ও আপনার সাথে থাকতে চায় না, শুধুমাত্র আপনার জন্য আমরা এক হতে পারছি না। দেখুন, ও যখন আপনাকে চাই না, তখন আপনি কেন শুধু শুধু আমাদের মাঝে বাধা হয়ে আছেন বলুন তো? তার চেয়ে ভালো আপনি আমাদের মাঝ থেকে সরে দাঁড়ান, তাহলে আমরাও সুখে থাকবো। রাজের কথা শুনে ফারহান যেন বাকরুদ্ধ হয়ে গেছে। ওর গলা দিয়ে আওয়াজ বেরিয়ে হচ্ছে না। কি বললো রাজ এগুলো? মিতু আমার সাথে সুখী নয়, ও আর আমাকে চায় না। ওকে আমি সেই সুখ দিতেই পারিনি যেটা রাজ ওকে দিয়েছে। আমার জন্য ওরা এক হতেই পারছে না। এত ভালোবাসা ওকে, আর ও আমার ভালোবাসার এই প্রতিদান দিল। না, ও আর কিছু ভাবতেই পারছে না। ও রাজকে আর কিছু না বলেই ওখান থেকে বের হয়ে গেল। এদিকে মিতু দিনার সাথে হাসপাতালে এসে টেস্ট করে রিপোর্টের জন্য অপেক্ষা করেছে। প্রায় আধা ঘন্টা পর ওকে আবার ডাক্তারের কেবিনে ডাক পড়লো। ও দিনাকে সাথে নিয়ে ডাক্তারের কেবিনে ঢুকতেই ডাক্তার ওকে বলল, কংগ্রাচুলেশন মিসেস মিতু, আপনি মা হতে চলেছেন। এই কথা শুনে মিতু কি বলবে ভেবেই পাচ্ছে না। ও তো খুশি হয়েছে যে বলে বোঝাতেই পারছে না। খুশিতে ওর চোখে পানি এসে গেল। তারপর ডক্টর ওকে সাবধানে চলাফেরা করতে বললো এবং ঠিক মতো খাওয়া দাওয়া করতে বললো, আরও কিছু পরামর্শ দিল। তারপর হসপিটাল থেকে বের করে দিনা বিদায় জানিয়ে ওর বাসায় চলে আসে। ও বাসায় এসে খুশি মনে ফারহানের জন্য ওয়েট করতে থাকে যে কখন ফারহান বাড়ি আসবে। ও নিশ্চয়ই খুব খুশি হবে যখন শুনবে যে ও ওর বাবা হতে চলেছে। তারপর ও একটা লাল শাড়ি পরে আর একটু সাজুগুজু করে ফারহানের জন্য ওয়েট করতে থাকে। আজ ও একদম ফারহানের মনের মতো সেজেছে। ও ভাবছে যে ফারহান কতটা খুশি হবে। তারপর ফারহানের জন্য ওয়েট করতে করতে অনেক রাত হয়ে যায়, কিন্তু ওর আসার নামই নেই। মিতু বেশ কয়েকবার ফোনও দেয়, কিন্তু ফারহান ফোন রিসিভই করে না। এবার মিতু বেশ টেনশনই হয়, ও কি করবে বুঝতেই পারছে না। তারপর প্রায় 12টার দিকেই ফারহান বাসায় ফেরে। কলিং বেল বেজে শব্দ শুনেই মিতু তাড়াতাড়ি করে খুশি মনে দরজা খুলে, কিন্তু দরজা খুলে ফারহানকে দেখে ওর মুখের হাসি উড়ে যায়, কারণ ফারহানকে দেখে বোঝা যাচ্ছে যে ও ড্রিঙ্কস করেছে। মিতু খুব অবাক হয় ওকে এভাবে দেখে। তারপর মিতু এগিয়ে যেয়ে ওকে ধরতে যায়, কিন্তু তার আগেই ফারহান মিতুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আর বলে, খবরদার, তোর এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করবি না। ফারহান, কি যাতা বলছো? আর তুমি ড্রিঙ্কস করেছো? হ্যাঁ করেছি, তাতে তোর কি? আমি তো শুধু মদ খেয়েছি। আর তুই কি করলি? এত ভালোবাসতাম তোকে আমি, আর তুই কি না পরপুরুষের সাথে নষ্টামি করে বেড়াচ্ছিস? কি নেই আমার মধ্যে যে অন্য পুরুষ লাগে তোর? সব দিক দিয়ে তো তোকে সুখে রেখেছিলাম।
এমনকি বেডেও তোকে আমি সবসময় খুশি। ছি ফারহান, কি সব নোংরা কথা বলছো তুমি? ও, নোংরা কথা শুনতে খারাপ লাগছে? নোংরা কাজ করতে তো খারাপ লাগেনি। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, কি করেছি আমি? কিছুই করিসনি তুই, তাই না? তাহলে এগুলো কি? বলেই সেই ছবিগুলো মিতুর মুখে ছুঁড়ে মারে। ছবিগুলো দেখেই মিতুও যেন আকাশ থেকে পড়ে। এইসব কি? কি হলো, চুপ কেন? কথা ফুরিয়ে গেল? ফারহান বিশ্বাস করো, এগুলো মিথ্যা। আমি তো নিজেও বুঝতে পারছি না এসব কি করে। ঠাস করে একটা চড় মেরে দিল এবার ফারহান মিতুর গালে, যার ফলে মিতু ছিটকে নিচে পড়ে যায় আর ঠোঁটের কোনা কেটে রক্ত বের হতে লাগলো। তারপর ফারহান আবার মিতুর চুলের মুঠি ধরে টেনে বলল, এখন তো কিছু বুঝতে পারছিস না, তাই না? ফারহান আমার লাগছে, চুল ছাড়ো প্লিজ। লাগুক, তোকে লাগার জন্যই ধরেছি। তুই আমাকে যে আঘাত দিয়েছিস তার কাছে তো এটা কিছুই না। ফারহান তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, তুমি আমাকে ভুল বুঝছো। বিশ্বাস? তোর মুখ আমি দেখতে চাই না, বেরিয়ে যা এখান থেকে। কি বলছো তুমি? এত রাতে কোথায় যাব আমি? কেন, তোর নাগরের কাছে যে আবার নষ্টামি শুরু করবি? এবার যা এখান থেকে, আর কোনোদিন তোর এই মুখ আমাকে দেখাবি না। বলেই মিতুকে ধাক্কা দিয়ে দরজার বাইরে ফেলে দিয়ে দরজা লাগিয়ে গেল। কিন্তু তার আগেই মিতু এসে দরজা ধরে ভিতরে যেতে লাগলো। কিন্তু ফারহান কথায় আবারও থেমে গেল। তুই যদি এখন এখান থেকে না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। ফারহান, যা, বের হ এখান থেকে। বলেই ওকে বের করে দিয়ে দরজা আটকিয়ে দিল। আর মিতু দরজার বাইরে থমকিয়ে দাঁড়িয়ে রইল। ও ভাবছে যে ফারহান ওকে বিশ্বাস করলো না। আর কি বললো, ও যদি না যায় তাহলে ফারহানের মরা মুখ দেখবে। কিন্তু সেটা তো মিতু পারবে না, কারণ ফারহান যে ওর জীবন। ওকে বেশ, ও যখন চাইছে তখন চলে যাব আমি ফারহানের জীবন থেকে অনেক দূরে, থাকবো না আর তোমার জীবনে বাধা হয়ে। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে একদিন তুমি ঠিকই বুঝতে পারবে ফারহান যে আমি নির্দোষ। শুধু একটাই আফসোস, আমাদের অনাগত সন্তানের কথা তোমাকে জানাতে পারলাম না। তারপর মিতু নিজের চোখ মুছে ওখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কোথায় যাবে সেটাও নিজেও জানে না, শুধু জানে ওকে ফারহানের থেকে অনেক দূরে চলে যেতে হবে। কারণ ফারহান যে তাই চায়। হাঁটতে হাঁটতে হঠাৎ ওর সামনে কতগুলো ছেলে এসে দাঁড়ালো। দেখে বোঝা যাচ্ছে বখাটে ছেলে। মিতু এইবার কি করবে বুঝতেই পারছে না, তাই আর কোনো উপায় না পেয়ে ও পিছাতে পিছাতে ছুট মারলো। কিছু ছেলেগুলো ওর কিছু পিছু ছুটতে লাগলো। মিতু আরও জোরে ছুটতে শুরু করলো। কারো হঠাৎ করে ওর সামনে একটা গাড়ি চলে আসলো। আর ও যখন গাড়িটাকে খেয়াল করলো ততক্ষণেই গাড়িটা একদম কাছে চলে এসছে, তাই ও সরতেও পারেনি। গাড়িটার সাথে জোরে এক ধাক্কা খেয়ে ছিটকিয়ে পড়ে গেল। ওর রক্তাক্ত দেহটা মাটিতে অসাড় হয়ে পড়ে যায়। চোখ মেলে মিতু নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো। মাথায় হাতে পায়ে প্রচুর ব্যথা অনুভব করতে পারছে। ধীরে ধীরে মাথায় হাত দিয়ে উঠে বসলো আর সামনে একজন পুরুষ আর একজন মহিলাকে বসে থাকতে পেল। হঠাৎ করে ওর বাচ্চার কথা মনে আসতেই ও চিৎকার করে উঠল এবং পেটে হাত দিয়ে বলল, আমার বাচ্চা, আমার বাচ্চা ঠিক আছে তো? তখনই পাশ থেকে বসে থাকা মহিলাটি এগিয়ে এসে বলল, হ্যাঁ, ডোন্ট ওয়ারি, তোমার বাচ্চা একদম ঠিক আছে। মিতু কিছু সময় মেয়েটির মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, আপনি? আমি মালা, ও হচ্ছে আমার হাজবেন্ড আবির। কাল রাতে তুমি আমাদের গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলেন। আমরা কালকে একটা পার্টিতে গিয়েছিলাম, সেখান থেকে ফিরছিলাম, আর তখনই মাঝ রাস্তায় তুমি আমাদের গাড়ির সামনে চলে আসলে আর ধাক্কা খেলে। তারপর আমরা গাড়ি থেকে নেমে তোমার কাছে যাই, কিন্তু ততক্ষণে তুমি সেন্সলেস হয়ে গেছিলে। আমরা তো কি করবো ভেবে পাচ্ছিলাম না। তাড়াতাড়ি করে তোমাকে হসপিটালে নিয়ে এলাম। এখানে ডাক্তাররা তোমাকে দেখার পর জানলাম যে তুমি প্রেগনেন্ট। ভাগ্য ভালো ছিল যে অল্পের জন্য বাচ্চার কোনো ক্ষতি হয়নি। তোমার বাচ্চা একদম সেফ আছে। আমার জন্য আপনাদের অনেক সমস্যায় পড়তে হলো, তাই না? আই অ্যাম সরি। আরে তুমি কেন সরি বলছো? বিপদ কখনো বলে কই আসে না বোন। আর তাছাড়া আমাদের গাড়িতে তুমি আঘাতটা পেয়েছো, তাই সরিটা বরং আমাদের তোমাকে বলা উচিত। না না, দোষটা তো আমারই, কারণ আমি আপনাদের গাড়ির সামনে চলে এসেছিলাম। পিছন থেকে মেয়েটির হাজবেন্ড বলে উঠল, আরে বাদ দাও এবার এসব বাট। তুমি এত রাতে রাস্তায় ওভাবে ছুটছিলে কেন? আসলে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখনই কোথা থেকে কয়েকটা ছেলে এসে আমাকে টিস করেছিল। আমি ওদের ভয়ে কোনো দিকে না দেখে ছোটাছুটি শুরু করি, আর তখনই আপনাদের গাড়ির সাথে ধাক্কা খাই। ছেলেদের জন্য মেয়েরা ইচ্ছে মতো রাস্তাঘাটে চলতে পারে না। আচ্ছা, ডাক্তার বলেছে তুমি এখন মোটামুটি সুস্থ, বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে। তুমি তোমার নিজের কারো ফোন নাম্বার দাও, আমি ফোন করে আসতে বলি। তা না হলে ঠিকানা বলো, আমরাই তোমাকে পৌঁছে দেব। হ্যাঁ, আবির ঠিকই বলেছে। তোমার বাসা কোথায় বলো?
ওদের কথা শুনে মিতু এবার কেঁদেই ফেলে। ওর কান্না দেখেই মেয়েটি বলেই, এ কি, তুমি কাঁদছো কেন? আমার যাওয়ার মতো আপাতত কোনো জায়গা নেই, জানি না আমি এখন কোথায় যাব। আপনারা এখন যান, এবার আমি নিজেই একটা ব্যবস্থা করে নেব। আরে সেটা কি করে হয়? আমরা তোমাকে এভাবে ফেলে চলে যেতে পারি না। তখনই পিছন থেকে ছেলেটা বলে উঠল, তার চেয়ে বরং এক কাজ করো, তুমি আমাদের সাথে চলো। আমার না কোনো বোন নেই, তোমাকে দেখে কেন জানি আমার ভীষণ মায়া লাগছে তোমাকে। যাবে এই ভাইয়া আর ভাবির সাথে? ও যখন তোমাকে বোন বলেছে তখন আজ থেকে আমরা তোমার ভাই ভাবি। তুমি আজ থেকে আমাদের সাথে থাকবে। আমাদের ছোট্ট সংসারে আজ থেকে একজন সদস্য বাড়বে। খুব ভালো থাকবো আমরা সবাই মিলে। চলো না বোন, প্লিজ না করো না। ওদের কথা শুনে মিতু খুশিতে কেঁদেই দেয় আর বলেই, হ্যাঁ আমিও যাব আপনাদের সাথে। তারপর ওরা মিতুকে নিয়ে ওদের বাড়িতে যায়। তারপর রাতে খাওয়া দাওয়ার পর ওরা একসাথে বসেছিল। তখনই মালা বলল, আচ্ছা মিথু, তোমার সাথে আসলে কি হয়েছে আমাদের বলবে? না মানে তোমার বাচ্চা, তাহলে তোমার স্বামী কোথায়? দেখো আমরা তোমাকে জোর করছি না, শুধু তোমার কষ্টটা শেয়ার করতে বলছি। কষ্টের কথা শেয়ার করলে নাকি কষ্টটা একটু হলেও হালকা হয়, তাই বলছি তুমি আমাদের নিজের মনে করে বলতে পারো। তারপর মিতু ওদের প্রথম থেকে সবকিছু খুলে বলল। তা শুনে আবির বলল, কিন্তু ফারহান তোমাকে একবারও বোঝার চেষ্টা করলো না, এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারলো। আচ্ছা মিতু, তুই কি চাস? ওর সামনে সত্যিটা প্রমাণ করতে যদি চাস তো আমরা সাহায্য করব তোকে। না ভাইয়া ভাবি, আমি এরকম কিছুই করতে চাই না, কারণ আমার বিশ্বাস আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে একদিন ও নিজেই সত্যিটা জানতে পারবে। ও ঠিক একদিন আমার কাছে ফিরে আসবে। মানুষ কখনো সব দিক থেকে পরিপূর্ণ সুখ পায় না মিতু, তাই এই নিয়ে কখনো মন খারাপ করবি না। এখন তোর সাথে ওরা কেউ নেই, কিন্তু তোর সন্তান আছে, তার জন্য তোকে ভালো থাকতে হবে, কারণ এটা যে তোর অনেক বড় পাওয়া। হয়তো তুই এখনই এর মর্ম বুঝবি না, যখন তোর সন্তান তোর কোলে আসবে তখন বুঝবি যে তুই কি পেয়েছিস। সন্তান না থাকা যে কি কষ্ট সেটা আমি জানি রে। মালা, আবার এসব তুলে মন খারাপ করছো? মানে ভাবি তুমি? হ্যাঁ রে মিতু, আমি কোনোদিনও মা হতে পারবো না। ভাবি মন খারাপ করো না, তুমিই তো বললে মানুষ সব দিক থেকে পরিপূর্ণ হয় না। তোমার সন্তান হয়নি ঠিক, কিন্তু দেখো না তোমাদের মধ্যে আছে সীমাহীন ভালোবাসা। এটাই বা কম কি বলো? তুই ঠিকই বলেছিস, আমি আর এটা নিয়ে মন খারাপ করব না। তারপর ওরা ঘুমিয়ে পড়ে। এদিকে ফারহান পরের দিন বাড়ি চলে যায়। এতদিন পর ওর মা ওকে দেখে খুব খুশি হয়। ফারহান বাবা, তুই এসেছিস? আমি জানতাম আমার ছেলে আমাকে ছেড়ে থাকতেই পারবে না, কিন্তু তোকে এমন লাগছে কেন বাবা? কি হয়েছে? ফারহান এবার ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। মা, মিতু আমাকে ঠকিয়েছে মা, ও এখন আমাকে চায় না, তাই ওকে আমি তাড়িয়ে দিয়েছি মা। ফারহান, তোর বুঝতে ভুল হচ্ছে না তো? মিতু। না মা, আমার কোনো ভুল হচ্ছে না। তবুও তুই। শিফা ছাড়ো না, এতদিন পর ছেলেটা ফিরে এসেছে, এটাই অনেক। ওই মেয়েকে নিয়ে আর কোনো কথা বললো না তো? আব্বু। বাবারে, সব বাবা মা তার সন্তানের ভালো চাই। তুই এতদিন আমাদের ছেড়েছিলি, এতে আমরা ভালো ছিলাম না রে। যাই হোক, তোদের মাঝে কি হয়েছে আমি কিছুই জানতে চাইবো না, তুই ফিরে এসেছিস এতেই আমি খুশি। থ্যাঙ্কস আব্বু। তারপর ফারহান ওর ঘরে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেয়। আর সেদিন সারা রাত ভাবে ও একটা ডিসিশন নেয়। পরদিন সকালেই নাস্তার টেবিলে বসেই ফারহান বলে, আব্বু আম্মু, তোমাদের সাথে আমার জরুরি কথা ছিল। বলো, কি বলবে? আব্বু, আমি লন্ডনে চলে যেতে চাই। ওখানে আমাদের যে বিজনেসটা আছে আমি নিজে দেখাশোনা করতে চাই। এটা শুনে ওর মা বলে, এসব কি বলছিস বাবা? এতদিন পর ফিরে এলি, আবার মাকে ছেড়ে চলে যাবি? আম্মু প্লিজ বোঝার চেষ্টা করো, আমি মেন্টালি খুব ডিপ্রেসড। আমি কিছুদিনের জন্য নিজেকে ব্যস্ত রাখতে চাই, যেটা এখানে থাকলে পারবো না। হাঁপিয়ে গিয়েছি আমি এবার আর পারছি না। কিন্তু বাবা তুই? শিফা চুপ করো। আচ্ছা বেশ, তুই যখন চাইছিস আমি তোর যাওয়ার ব্যবস্থা করছি। তুমি ওকে? শিফাও ঠিক কথা বলছে, কিছুদিন নিজেকে বিজি রাখুক, ওর যখন মনে হবে এবার ও নিজেকে সামলাতে পারবে তখনই ফিরে আসবে। তারপর ওর বাবা ওর যাওয়ার ব্যবস্থা করে ফেলে। যাওয়ার দিন ওর বাবা মা বোন সবাই ওকে এয়ারপোর্ট পৌঁছে দিতে আসে। তারপর ফারহান সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এটা নিয়ে টিনা আর রাজের তো আফসোসের শেষই থাকছে না। ওরা কিছুতেই মানতেই পারছে না এভাবে তীরে এসে তরি ডুবে গেল। ওরা ভেবেছিল ফারহান মিতুকে বের করে দিলে ওকে রাজ নিজের কাছে নিয়ে আসবে,
কিন্তু তার আগে মিতু যে কোথায় চলে গেল আর খুঁজেও পাওয়া গেল না। আর টিনা ভেবেছিল ফারহান বাড়িতে ফিরে গেলে ও তো এখন শুধু মিতুকে ঘৃণাই করবে। এই সুযোগে ওর মন জয় করে বাবাকে বলে ওর সাথে বিয়েটা করেই ফেলে।